সো চার্জ স্টোর করতে হইলে যেটা করতে হবে, মাঝখানে আমরা তাহলে কন্ডাক্টর দিতে পারবো না, বুঝছো? মাঝখানে হ্যাঁ, আমরা তাহলে ইনসুলেটর দিয়ে রাখবো। এখন তাহলে জিনিসটা ফেয়ারলি সিম্পল, যে তোমার ইলেকট্রনস তো নেগেটিভ টার্মিনাল থেকে বের হয়, রাইট? বের হয়ে যাবে, হ্যাঁ, যায় এখানে আসবে, এসে এখানে এসে বসে থাকবে বেসিক্যালি, যাইতে পারবে না কোথাও। আর উল্টা দিকে কি হবে, ইলেকট্রনস গুলো ওদিক থেকে হচ্ছে নিয়ে মানে চলে আসতে থাকবে, রাইট? আইসে এখানে পজিটিভ টার্মিনালে আসবে। সো ব্যাপারটা হচ্ছে কি কি দাঁড়াইতেছে, যে এই জায়গায় ইলেকট্রনের শর্টেজ আছে, সো ওই জায়গাটা পজিটিভ হয়ে গেল। আর এই জায়গাটা ইলেকট্রনকে অনেক বেশি জমা হয়ে আছে, রাইট, বা জমা হয়ে থাকবে। সো হ্যাঁ। আমরা একটা চার্জের ডিফারেন্স ক্রিয়েট করতেছি আর কি। এখানে হচ্ছে ইলেকট্রনের শর্টেজ আছে, আর এখানে ইলেকট্রন অনেক বেশি থাকতেছে। এই যে চার্জের ডিফারেন্সটা আছে, এটা কি বলে যে ক্যাপাসিটরটার চার্জ স্টোর করতেছে, ঠিক আছে? এখন আচ্ছা, মাঝখানে অবভিয়াসলি কিছু একটা দিতে হবে, এবং ডেফিনেটলি সেটা একটা কন্ডাক্টর হইতে পারবে না, কন্ডাক্টর হইলে ইলেকট্রনস জাস্ট চলে যেত আর কি। সো যার কারণে যেটা হয়, মাঝখানে যেটা দেওয়া হয়, কি হলো এটা, মাঝখানে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে একটা ইনসুলেটর। এবং এই যে ইনসুলেটরটা, এইখানে যে ইনসুলেটরটা দেওয়া হয়, এই ইনসুলেটরটাকে আমরা আরেকটা মানে একটা ওয়ার্ডে বলি ডাই ইলেকট্রিক, ঠিক আছে? ডাইইলেকট্রিক ডাই মানে? ইলেকট্রিক বলে, মানে জিনিসটাকে আর কি, যে জিনিসটা মাঝখানে থাকে আর কি, ঠিক আছে? মানে এখানে আচ্ছা, পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেটের মধ্যে কিছু একটা থাকবে তো, রাইট? সেটা হচ্ছে একটা ইউজুয়ালি ইনসুলেটর হয়, এবং সেটাকে মাঝে মাঝে আমরা, মাঝে মাঝে না, সেটার আরেকটা ওয়ার্ডে সেটাকে ডাই ইলেকট্রিক বলা হয় আর কি। এখন আহ, ও আচ্ছা, রাইট। সো সার্কিট ডায়াগ্রামে আমরা ক্যাপাসিটরকে এই ডায়াগ্রামটা দিয়ে আর কি রিপ্রেজেন্ট করবো আর কি, ঠিক আছে? সো একটা পাওয়ার সাপ্লাইতে এভাবে বুঝাও, রাইট? একটা বড় দাগ, একটা ছোট দাগ, রাইট? বাট যদি হ্যাঁ। দুইটা সমান হাইটের দাও, তাহলে হচ্ছে এটা একটা ক্যাপাসিটর রিপ্রেজেন্ট করবে আর কি। আহ, এই তো, এটাই হচ্ছে বেসিক ক্যাপাসিটরের স্ট্রাকচারটা। এখন ক্যাপাসিটর মানে, আমি যদি একটা ক্যাপাসিটরকে জাস্ট আলাদা করে রাখি, ফর এক্সাম্পল ধরো এটা একটা ক্যাপাসিটর। সো ধরো এটা কিছুর সাথে কানেক্টেড না, তাহলে যেটা হচ্ছে যে এই দুইটা মেটাল প্লেট বেসিক্যালি নিউট্রাল হয়ে আছে, রাইট, ইনিশিয়ালি। তার হ্যাঁ, মানে আমরা যদি একটা মেটাল প্লেটকে পজিটিভ নেগেটিভ করতে চাই এবং আরেকটাকে পজিটিভ করতে চাই, আমার যেটা করতে হবে, এটাকে একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করতে হবে, রাইট? হ্যাঁ। পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করলে যেটা আমরা বলি যে ক্যাপাসিটর হচ্ছে কি করে, ক্যাপাসিটর গেটস চার্জ, ঠিক আছে? মানে ইনিশিয়ালি ক্যাপাসিটরে চার্জ ছিল না, ক্যাপাসিটরকে যখন একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা হলো, ক্যাপাসিটরটা তখন চার্জ হওয়া শুরু করবে। আচ্ছা, আর ক্যাপাসিটরের স্ট্রাকচার ওয়াইজ আরেকটা জিনিস হচ্ছে যে, মানে বেসিক আইডিয়াটা এটাই, যে তোমার ক্যাপাসিটরের দুইটা প্লেট থাকে, মাঝখানে একটা ইনসুলেটর। বাট এটা আসলে একদম বেসিক ভাবে অ্যাকচুয়ালি যেটা ক্যাপাসিটরদের করা হয় ওই জিনিসটাই, বাট হচ্ছে রিপিটেড মাল্টিপল লেয়ার্স থাকে আর কি। সো শুধু একটা লেয়ার অফ মেটাল প্লেট, দেন মাঝখানে ইনসুলেটর, দেন আরেকটা মেটাল প্লেট, এমনটা না। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, মেটাল প্লেট ইনসুলেটর, মেটাল প্লেট ইনসুলেটর, মেটাল প্লেট ইনসুলেটর, এরকম অনেকগুলো লেয়ার্স থাকে, বুঝা গেছে? অনেকগুলো লেয়ার্স থাকার অ্যাডভান্টেজ হচ্ছে অনেক চার্জ স্টোর করতে পারবি, এই দ্যাটস ইট। এবং এটা যাতে কম্প্যাক্ট হয়, বা এটা যাতে কম জায়গা অকুপাই করে, ইউজুয়ালি এটাকে রোল করা হয়, পেঁচায় দেওয়া হয় আর কি, ঠিক আছে? প্যাঁচায় দিলে এটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল শেপে ফর্ম করে, এবং সেই সিলিন্ডারটাকে হচ্ছে ক্যাপাসিটর হিসেবে দেখতে পারো। ক্যাপাসিটর তোমরা সব কমনলি দেখবা কোথায়, ফ্যানে দেখবা। ফ্যানের যে থাকে না, ফ্যানের উপরে যদি ঢাকনাটা তুমি কখনো খুলো, দেখবা যে একটা সিলিন্ডার থাকে, একটা সিলভার কালারের। আই ডোন্ট নো এটা সিলভার কালারের হয় নাকি সবসময়, বাট একটা সিলিন্ডার দেখতে পারবা। তারপর হচ্ছে ফ্রিজ আছে না, ফ্রিজ, এসি, টিভি, সব জায়গায় ক্যাপাসিটর লাগানো থাকে। এবং কি হ্যাঁ, ফ্রিজ, এসিতে টিভি ক্যাপাসিটর লাগানো থাকে। সো আমি জানি না তোমরা কখনো কি দেখছো সামনাসামনি ক্যাপাসিটর নাকি। না। না, আচ্ছা, আমার বাসায় এসিতে একবার ক্যাপাসিটর নষ্ট হয়ে গেছিল, পাল্টাইতে হয়েছে। একবার ফ্রিজে, ডিপ ফ্রিজের ক্যাপাসিটর নষ্ট হয়ে গেছিল, ক্যাপাসিটর পাল্টাইতে হয়েছে। সো ইয়া, আচ্ছা, যদি কখনো ফ্যানের উপরে ঢাকনাটা কখনো যদি খুলো, তাহলে দেখবা যে একটা সিলিন্ডার দেখা যাইতেছে, ওটা একটা ক্যাপাসিটর থাকে। আচ্ছা, সো এখন দেখি যে ক্যাপাসিটরকে যদি চার্জ করা লাগে তাহলে আমরা কি করি বেসিক্যালি। সো এই লেখাগুলো কি বোঝা যাইতেছে এখানে যে কি আছে, নাকি একটু ব্লারি লাগতেছে? হুম, মোটামুটি বোঝা যায়। আচ্ছা, ঠিক আছে, সরি, এটা আসলে আমি বুঝি নাই যে এরকম ছিল। আমি হয়তো পরে আবার একটা পিডিএফ বানাই দিয়ে দেবো ক্লাসরুমে। সো সমস্যা নেই। ক্যাপাসিটরকে যে চার্জ করাইতে হয়, হলে কি করা লাগবে, এটা তোমার ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরকে একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করব।
এখন কানেক্ট তো করব, কানেক্ট করার সঙ্গে সঙ্গে একটা অ্যামিটার ইউজ করতে পারি আমরা, আর একটা হচ্ছে ফিক্সড একটা রেজিস্টার ইউজ করব। ঠিক আছে? এখন এই সার্কিটটার একটা স্পেশাল নাম আছে, এটা নিয়ে পরে কথা বলি। তার আগে একটু দেখি যে সার্কিটের ভিতরে কি কি আছে। আহ, বল, তোমার ক্যাপাসিটরটা আছে, একটা অ্যামিটার আছে কারেন্ট মাপার জন্য, পাওয়ার সাপ্লাই আছে, একটা ফিক্সড রেজিস্টার আছে, আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে এই জিনিসটা। এটাকে বলা হচ্ছে ফ্লাইং লেড শর্ট। ঠিক আছে? ফ্লাইং লেড শর্ট বেসিক্যালি কি একটা লুজ কানেকশন। ঠিক আছে? মানে একটা হ্যাঁ, শর্ট সার্কিটে যেরকম আলাদা একটা তার থাকে, ওই একটা তারের মতো আর কি। এবং এটাকে শর্ট বলা হয় কেন? কারণ ওই জায়গাটায় তো কোনো রেজিস্টার নাই নাকি, তাহলে কারেন্ট যদি আসে, সো কনভেনশনাল কারেন্টের ডিরেকশন কি? প্লাস থেকে, রাইট? হ্যাঁ, কারেন্ট আসবে, আসলে কারেন্ট কিন্তু প্রেফার করবে এদিক দিয়ে চলে যেতে নাকি? কারেন্ট প্রেফার করবে এদিক থেকে চলে আসবে, আইসে এভাবে যাওয়ার চেষ্টা করবে। কনভেনশনাল কারেন্ট পাই দেবে, আমরা জানি ইলেকট্রন এভাবে ফ্লো করে না, বাট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমরা কনভেনশনাল কারেন্টের ডিরেকশনটা কনসিডার করতেছি। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা যেটা করতে পারি, সো তার মানে এই সিচুয়েশনটাতে, এই অবস্থাতে সার্কিটটা যে তোমরা দেখতে পাচ্ছ, ক্যাপাসিটরে কিন্তু কোনো চার্জ যাচ্ছে না। বুঝতে পারছি? কারণ কারেন্ট হ্যাঁ, এসে এদিক থেকে এসে যে এই দিক দিয়ে ঘুরে চলে যাবে। কারণ কারেন্ট অলওয়েজ হচ্ছে কোন দিক থেকে যেতে চায়, যেদিকে রেজিস্ট্যান্স আছে নাকি যেদিকে রেজিস্ট্যান্স নাই। যেদিকে রেজিস্ট্যান্স নাই। নাই বা কম, যেদিকে কম ওটা বলতে পারি আমরা। সো ডেফিনেটলি ক্যাপাসিটরের মধ্যে দিয়ে আসা চাইতে পাশ দিয়ে আসা যাওয়াটা ইজিয়ার। কারণ ক্যাপাসিটরের মধ্যে তো আমরা ইনসুলেটর দিয়ে রাখছি, রাইট? সো সেখানে সিগনিফিক্যান্ট রেজিস্ট্যান্স আছে। ক্লিয়ার নাকি না? সেই জন্য হ্যাঁ, কারেন্ট, তার মানে এই সিচুয়েশনটাতে ক্যাপাসিটর কিন্তু চার্জ হচ্ছে না। আমরা চাইলে যেটা, আচ্ছা, এই যে সিচুয়েশনটাতে, এই সিচুয়েশনটা বলতে পারি কি যে পাওয়ার সাপ্লাইয়ের যে ভোল্টেজটা, সেই পুরো ভোল্টেজটা একা এই রেজিস্টার নিচ্ছে, বা এই ওই রেজিস্টারটা খেয়ে ফেলতেছে, হ্যাঁ, বলা যায়, রাইট? আচ্ছা, তাহলে সার্কিটের কারেন্টটাকে আমরা বলতে পারি কারেন্ট হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্টার, বা রেজিস্ট্যান্স অফ দ্য রেজিস্টার অফ দিস হ্যাঁ, ফিক্সড রেজিস্টার বলা যেতে পারে। তাহলে আমাদের ইনিশিয়াল কারেন্ট হ্যাঁ, আমরা পাইতেছি বা জানি আমরা। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে আমরা বলতে পারি কি যে আমাদের এই যে ফিক্সড রেজিস্টারটা এবং ক্যাপাসিটর, এরা দুজন কি সিরিজে আছে বলতে গেলে? সিরিজে আছে। হ্যাঁ, সিরিজ, এবং সিরিজে আমরা এএস এ পড়ে আসছি যে সিরিজে কি হয়, এইটা যে ভোল্টেজটা ইউজ আপ করে ভার্সেস এইটা যে ভোল্টেজটা ইউজ আপ করতেছে, এই দুইটাকে অ্যাড আপ করলে কি হবে? পাওয়ার সাপ্লাই টোটাল ভোল্টেজে চলে আসবে নাকি? তো সেখান থেকে হ্যাঁ, আমরা এই ইকুয়েশনটা লিখতে পারতেছি যে তোমার ব্যাটারির যে ভোল্টেজ, সেটা হচ্ছে ভোল্টেজ অফ দ্য ফিক্সড রেজিস্টার অ্যান্ড প্লাস ভোল্টেজ অফ দ্য ক্যাপাসিটর, সিরিজে যেটা করি আর কি। এবং ইনিশিয়ালি তো ক্যাপাসিটরে কোনো ভোল্টেজ নাই নাকি, বা ক্যাপাসিটরে কোনো চার্জ যাচ্ছে না বা স্টোর হচ্ছে না, এই জন্য সেটা জিরো। যার কারণে আমরা বলতে পারি ব্যাটারির ভোল্টেজটা হচ্ছে রেজিস্টরের ভোল্টেজ, অ্যাজ ইন রেজিস্টারটা নিজেই পুরো ব্যাটারির ভোল্টেজটাকে কনজিউম করতেছে। ক্লিয়ার? হ্যাঁ, তো এখন পর্যন্ত আমরা ক্যাপাসিটরের মধ্যে কোনো চার্জ দিচ্ছি না বা যাচ্ছে না। এখন যেটা করব আমরা, এই সার্কিটে আইসা, হয়ে গেল, এই সার্কিটে আসবো, আইসা এখন কি করব আমরা, এটা মুছে দিব। এই যে আলাদা যে যে শর্ট সার্কিট করার জন্য যে একটা লেড শর্ট দেওয়া রাখছে না, এই যে এই তারটাকে এখন কেটে দিব বা সরাই দিব আর কি। সরাই দিলে কি হবে, এখন তো কারেন্টের যাওয়ার কোনো উপায় নাই, এখন তো এসে এদিকে যেতেই হবে নাকি? হ্যাঁ, তাহলে যেটা হবে, এখানে চার্জেস আসতে থাকতেছে, এবং এখানে যত চার্জ আসতে থাকবে ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর বাড়তে থাকবে। অ্যাট দ্য সেম টাইম যদি ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর বাড়তে থাকে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টার কমতে হবে। কারণ আমরা জানি যে দুইটাকে অ্যাড আপ করলে কি ব্যাটারির সমান হওয়া লাগবে। এখন ব্যাটারিতে যদি আমি বলি 20 ভোল্ট, তা দুইটার ভোল্টেজ অ্যাড আপ করে 20 হওয়া লাগবে, 20-এর বেশি হইতে পারবে না নাকি না? না, তাহলে এক জায়গায় বাড়লে অন্য জায়গায় অটোমেটিক্যালি কি হইতে হবে? কমতে হবে। এবং সেটাই হয়। তুমি যদি দেখো, দেখা যাবে কি যে আমরা তো কারেন্ট একটু আগে ইনিশিয়ালি কিভাবে ক্যালকুলেট করছি, ভোল্টেজ অ্যাক্রস দ্য ফিক্সড রেজিস্টার ভার্সেস রেজিস্ট্যান্স অফ দ্য ফিক্সড রেজিস্টার নাকি? তা আমরা মাত্র হ্যাঁ, কি বললাম যে ক্যাপাসিটরটা যখন থেকে চার্জ হওয়া শুরু করবে, ক্যাপাসিটরের ভোল্টেজ বাড়া শুরু করবে। ক্যাপাসিটরের মধ্যেকার ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স বাড়তে থাকলে রেজিস্টরটার কমতে থাকবে। অ্যাজ এ রেজাল্ট ওভারঅল কারেন্ট কি হবে সার্কিটের? বাড়- বাড়বে। কমবে, কমবে। কারেন্ট কমবেছে। ইকুয়ালস টু ভি বাই আর। সো এই আরটা আসলে একটা ট্রান্স সাবস্ক্রিপ্ট আর কি, ছোট আর। এটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টার বুঝাচ্ছে আর কি। এটুকু কি ক্লিয়ার তোমাদের? হ্যাঁ, জি ভাইয়া। ঠিক আছে, তাহলে
এই গ্রাফটা ফলো করলেই বুঝতে পারবা যে ইনিশিয়ালি কারেন্ট কিন্তু অনেক হাই নাকি। ইনিশিয়ালি কারেন্ট অনেক হাই, কেন কারেন্ট অনেক হাই? কারণ ক্যাপাসিটর তো চালু না, রাইট? ক্যাপাসিটর তো বন্ধ। অ্যাজ ইন বন্ধ বলতে ক্যাপাসিটরের মধ্যে কোনো চার্জ যাচ্ছে না, সব চার্জ কোথায় যাচ্ছে বা কিসের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ হচ্ছে? ওই যে ফিক্সড একটা রেজিস্টার ছিল, সো এটা যদি আমাদের সার্কিট হয় তাহলে এখানে একটা ফিক্সড রেজিস্টার ছিল, দেন ক্যাপাসিটর ছিল, দেন অ্যামিটার ছিল একটা, আর এখানে তো একটা কানেকশন ছিল এরকম। সো এই সিচুয়েশনটাতে বেসিক্যালি সার্কিটের অ্যারেঞ্জমেন্ট এরকম নাকি। বাট যে মোমেন্টে আমি এটা সরাই দিব কারেন্টটা কি হবে, কমা শুরু করবে, বুঝছো? সো এই যে কানেকশনটা দেখতে পাচ্ছ, এই যে আমি আঁকতেছি মাত্র অ্যারো দিয়ে, ওটা থাকাকালীন কারেন্ট কিন্তু এই জায়গায় আছে, দেখতে পাচ্ছ এই জায়গাটাতে। আমি যে মোমেন্টে ওই লুজ কানেকশনটা সরাই দিলাম, ওই মোমেন্টে থেকে কারেন্ট কি হচ্ছে, ফল করা শুরু করবে। বুঝতে পারতেছি, ফলো করতে পারতেছি। জি ভাইয়া। এখন আমরা কি বললাম, ক্যাপাসিটরের ভোল্টেজ তো বাড়তেছে। এখন চিন্তা করো, ধরো আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, এটা ধরো 20 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের, এবং ইনিশিয়ালি যখন ক্যাপাসিটরে কোনো চার্জ যাচ্ছিল না, রেজিস্টর নিজেই 20 ভোল্ট খাচ্ছিল বা কনজিউম করতেছিল। বাট এটা যদি বাড়তে শুরু করে, ফর এক্সাম্পল ভোল্টেজ অফ দি ক্যাপাসিটর যদি এখন ধরো 5 হয়, তাহলে সেটা 20 থেকে কমে 15 হইতে হবে, কারণ 15 আর 5 মিলে 20 হইতেই হবে, এটার তো কোনো অল্টারনেটিভ নাই। সো এটা 5 হলো, না। 5 থেকে 15 হলো, এটা যখন 15 হলো ওইটা তখন কইমা কি হবে, 5 হয়ে যাবে। আচ্ছা। এটা যখন 15 থেকে বেড়ে 20 হয়ে যাবে, তখন ওইটা 5 থেকে কমে কি হয়ে যাবে, 0। জিরো। এই যে 0 হয়ে গেল, তার মানে ওখান থেকে কারেন্ট আর ফ্লো হচ্ছে না। করতেছে না। তার মানে সার্কিটে এখন ফ্লো হচ্ছে না বলা উচিত হবে না, মানে আমরা বলবো যে কারেন্ট আসলে ইনফাইনাইটলি কম হয়ে যায় আর কি, বুঝতে পারছি? সো আচ্ছা। ব্যাপারটা হচ্ছে কি, আমরা হয়তো এক্সপেক্ট করতেছি যে ভোল্টেজ বাড়তে বাড়তে 20 হবে, বাট এটা এক্স্যাক্টলি 20 কখনো হচ্ছে না আর কি, ঠিক আছে? 20 এর খুব কাছে যায়, বাট এক্স্যাক্টলি 20 হয় না। এই জন্য এখানে বলা হচ্ছে কি যে কারেন্টের ডিক্রিজ করে, বাট কারেন্টের ডিক্রিজটা হচ্ছে এক্সপোনেনশিয়াল উইথ টাইম, ঠিক আছে? এবং এই ডিক্রিজ করার একটা হাফ লাইফ প্যাটার্ন ফলো করে। হাফ লাইফ তোমরা অলরেডি কয়েক জায়গায় পাইছো, এসে অর্গান রেডিও অ্যাক্টিভিটিতে পড়ছিলা, দেন হচ্ছে কি বলে এটাকে, কেমিস্ট্রিতে পাইলাম না হাফ লাইফ, ওই যে রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন অর্ধেক হইতে থাকে। সেম ভাবে এখানে হাফ হ্যাঁ। লাইফ আসছে, জাস্ট এখানে কমতেছে কোন জিনিসটা, কারেন্ট, সার্কিটের কারেন্টটা কমতেছে। সো প্রথমবার কমতে যে টাইমটা সেটাকে আমরা হাফ লাইফ বলতেছি একবার। আহ, এটা আসলে আমি লেবেলিংটা ঠিক হয়েছে, ও না সরি, হ্যাঁ ঠিক আছে। সো এখান থেকে এখানে যখন যাচ্ছে তখন একটা হাফ লাইফ পার হলো, এখান থেকে এখানে গেলে আরেকটা হাফ লাইফ পার হলো, এখান থেকে এখানে গেলে আরেকটা হাফ লাইফ পার হলো আর কি, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখন উম, ওই যে ক্যাপাসিটরের ভোল্টেজ বাড়তে বাড়তে কি ব্যাটারিটার সমান হয়ে যায় বা ব্যাটারিটার কাছে চলে আসে, রাইট? ওই মোমেন্টে আমরা কি বলতে পারি, ক্যাপাসিটরকে বলতে পারি ফুললি চার্জড, ঠিক আছে? এবং ক্যাপাসিটর যখন ফুললি চার্জ, তখন কারেন্টকে কি বলা হচ্ছে দেখো, বিকামস জিরো নাকি। জিরো। হ্যাঁ। কারণ ওই যে ফিক্সড রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট তো আর যাচ্ছে না, না। ঠিক আছে? আচ্ছা, এই তো, সো এটাই হচ্ছে বেসিক্যালি চার্জিং সার্কিটের একটা প্যাটার্ন, অ্যাজ ইন চার্জ করতে গেলে আমরা কি কি অবজারভেশন করি। আচ্ছা, এখন একটা জিনিস আমি খুঁজতেছি, এটা কি মিস হয়ে গেল, এক মিনিট। না ঠিক আছে, এই যে সার্কিটটা আমরা এতক্ষণ দেখলাম, যেই সার্কিটটা হচ্ছে এই যে সার্কিটটা দেখতেছিলাম আর কি, এই সার্কিটটা যেটা আমরা ইউজ করে ক্যাপাসিটরকে চার্জ দিচ্ছি বা চার্জ করাচ্ছি, এটাকে শর্ট করে বলে আরসি সার্কিট আর কি, ঠিক আছে? আরসি সার্কিট মানে হচ্ছে এখানে একটা রেজিস্টার আছে, একটা ফিক্সড রেজিস্টার, সাথে একটা ক্যাপাসিটর আছে আর কি, ঠিক আছে? সো এই জন্য আরসি বলা হচ্ছে আর কি। এই তো। সো ক্যাপাসিটর নিয়ে একটু কথা বলি ফার্দার। ক্যাপাসিটরের একটা ভ্যালু আছে, সেটাকে বলে ক্যাপাসিট্যান্স। যেমন রেজিস্টরের কি রেজিস্ট্যান্স আছে, রাইট? সিমিলার ভাবে হ্যাঁ। ক্যাপাসিটরের আছে ক্যাপাসিট্যান্স। এবং ক্যাপাসিট্যান্স একটা ভ্যালু, ভ্যালুটা হচ্ছে মিন করে কি কত বেশি চার্জ জমা হচ্ছে পার ইউনিট ভোল্টেজ আর কি। সো আমি যদি বলি 5 ইউনিটটা কি ছিল, পার ভোল্টেজ, সেটা হচ্ছে কুলাম্ব পার ভোল্ট, ঠিক আছে? তাহলে ক্যাপাসিট্যান্স যদি 5 কুলাম্ব পার ভোল্ট হয় বা 5 ফ্যারাড হয় আর কি, ক্যাপাসিট্যান্সের ইউনিট মনে হয় ফ্যারাড, রাইট? আমি ভুলে গেছি কেন হ্যাঁ। জানি, এফ হয়, রাইট, ফ্যারাড, হ্যাঁ।
সো ক্যাপাসিট্যান্স যদি তো বলে দেয় তোমাকে ধরো 5 ফ্যারাড, তাহলে সেটার মিনিং হচ্ছে যে প্রত্যেক 1 ভোল্টের জন্য 5 কুলাম চার্জ তোমার ক্যাপাসিটরের মধ্যে জমা হয়েছে আর কি, এরকম একটা জিনিস। তো ক্যাপাসিটর বা ক্যাপাসিট্যান্স যেগুলো ক্যাপাসিটর, এক একটা ক্যাপাসিটরের এক এক রকম ক্যাপাসিট্যান্স থাকে। ধরো 5 ফ্যারাডের একটা ক্যাপাসিটর হয়, 10 ফ্যারাডের হয়, 20 ফ্যারাডের হয়। সো যত বড় ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিটর নিব আমরা বুঝতে পারতেছি তাহলে যে সেটার ভিতরে পার ভোল্ট বা 1 ভোল্টের জন্য সেখানে বেশি বেশি চার্জ স্টোর হচ্ছে বা স্টোর হবে আর কি। এটু কি ফলো করতে পারতেছি নাফিসা, নাবিদ, দুজন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন চার্জ যে স্টোর করাইতেছি, চার্জ স্টোর করানোর জন্য তোমার এই যে পাওয়ার সাপ্লাই থেকে কারেন্টকে ফ্লো করাইতে হয়, রাইট? তো ইট ইট মেক সেন্স যে আমি যদি 20 ভোল্টের জায়গায় এখানে 30 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই দেই, তাহলে আমার এখানে চার্জ বেশি জমা হবে না? আমি ধরো হ্যাঁ ক্যাপাসিটরের সাইজ বাড়াইতেছি এমনটা লাগবে না, আমি ক্যাপাসিটর একইটাই নিলাম, সেম ক্যাপাসিটরই নিলাম, বাট আমি যদি পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ বাড়াই দিই তাহলে কি বেশি চার্জ স্টোর হওয়া উচিত একই ক্যাপাসিটরের মধ্যে, নাকি না? হ্যাঁ আচ্ছা, তো এটাই বলা হচ্ছে যে ভোল্টেজ যদি বেশি হয় তাহলে হচ্ছে তোমার গ্রেটার ভোল্টেজ হলে বেশি চার্জ ট্রাভেল করতেছে সার্কিটের মধ্যে দিয়ে এবং সেখানে চার্জ স্টোরও বেশি হচ্ছে। তো সেখান থেকে একটা রিলেশনশিপ আসছে, সেটা হচ্ছে কিউ ইজ প্রপোর্শনাল টু ভি, অ্যাজ ইন অ্যামাউন্ট অফ চার্জ স্টোরড হচ্ছে প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ অফ দ্য ক্যাপাসিটর, অ্যাজ ইন ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ যত বাড়ে ক্যাপাসিটরের মধ্যেকার চার্জ স্টোরড যেটা সেটাও বাড়তে থাকে। এবং প্রপোর্শনালি সাইনটা সরাইলে কি হবে, একটা কনস্ট্যান্ট আসবে, এই ক্ষেত্রে সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স আর কি। বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, একটু মুছতে হবে এই জায়গাটা। সো এখান থেকে যখন ক্যাপাসিট্যান্স ক্যাপাসিট্যান্স বা সি জিনিসটাকে যখন সাবজেক্ট করা তখন আর কি কুলাম পার ভোল্ট চলে আসে। এটা তো চার্জ, যেটা ইউনিট হচ্ছে কুলাম, আর ভোল্টেজের ইউনিট তো ভোল্ট, রাইট? সো ইউনিটটা হয়ে যাচ্ছে কুলাম পার ভোল্ট। ডেফিনিশন থেকে আই থিঙ্ক বোঝা যাচ্ছে যে কুলাম পার ভোল্ট মানে মিন করতেছে যে পার ভোল্টেজ কতটুকু কুলাম স্টোর হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ আর ওটা হচ্ছে তোমার এটা কি, এটা তো বেজ ইউনিট নাকি না? এটা কি বেজ ইউনিট না? কিউ ইকুয়ালস টু আইটি না, বেজ ইউনিট এটা না, বেজ ইউনিট তো হচ্ছে চার্জকে ভাঙ্গা লাগে, রাইট? হ্যাঁ এটা বলে ডিরাইভড ইউনিট হিসেবে কাউন্ট হবে আর কি, কারণ বেজ ইউনিটে তো হচ্ছে কারেন্টকে ভাঙ্গা যায় কিউ ইকুয়ালস টু আইটি দিয়ে। তোমাদের কি বেজ ইউনিট ডিরাইভড ইউনিট মনে আছে? এএস এ পড়ছিল একদম ইউনিট 1 এ, আমি জানি এটা মনে নেই। মনে নেই। চার্জ বেজ ইউনিট না, তোমার বেজ ইউনিট হচ্ছে কারেন্ট আর কি। সো অ্যাম্পিয়ার সেকেন্ড হচ্ছে একটা বেজ ইউনিট। তো এনিওয়েজ, এমনিতে ক্যাপাসিট্যান্স বা ক্যাপাসিট্যান্সের এসআই ইউনিট হচ্ছে ফ্যারাড আর কি, এফ, ক্যাপিটাল এফ। এবং ইউজুয়ালি ক্যাপাসিট্যান্সের যে ফ্যারাডের যে ভ্যালুগুলো যেগুলো তোমরা কোশ্চেন পেপারে এনকাউন্টার করবে বেশিরভাগ হচ্ছে মাইক্রোতে বা মিলিতে থাকে, কারণ সাধারণত ক্যাপাসিটর এত ছোট হয় যে ওদের ভ্যালুগুলাই আর কি ওই মিলি বা মাইক্রো স্কেলে থাকে আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন আমরা দুইটা সিনারিও দেখব। দুইটা সিনারিও দেখব না তিন, wait, একটা তো হচ্ছে কিভাবে ইনক্রিজ দ্য ক্যাপাসিট্যান্স, রাইট। এখন আমরা হচ্ছে কয়েকটা ওয়েজ দেখব যেভাবে আমরা একটা ক্যাপাসিটরের মধ্যে ক্যাপাসিট্যান্স বাড়াইতে পারে আর কি, ঠিক আছে? অ্যাজ ইন আমরা তো বললাম যে রেজিস্টর অনেক সাইজের হয় না, যেমন 10 ওম, 20 ওম, আই ডোন্ট নো 30 ওম, অনেক ভ্যালুর তো রেজিস্ট্যান্স হয় নাকি? এবং হ্যাঁ তোমার রেজিস্ট্যান্স কিসের উপর ডিপেন্ড করে একটা রেজিস্টরে বলতে পারবা? এটা কিন্তু লাগবে এটুতে, বলো। রেজিস্ট্যান্স কিসের উপর কিসের উপর ডিপেন্ড করে ডিপেন্ড একটা করে? রেজিস্টরের রেজিস্ট্যান্স কিসের উপর ডিপেন্ড করে? কারেন্টের উপর। নো, লেন্থের উপর ওয়াইরের। রো এল বাই ওয়াইরের এ, মনে আছে এটা? রো হচ্ছে রেজিস্টিভিটি, লেন্থ আর ক্রস সেকশনাল এরিয়া। একটা কন্ডাক্টরের লেন্থ ওইটাই তো যত তাই না? বেশি হয়, হুম, ওইটাই তো তাই না, মানে ওয়ার হ্যাঁ হ্যাঁ লেন্থের উপর। কাছাকাছি গেছিল, নাফিসের কাছাকাছি গেছিল। সো একটা কন্ডাক্টর বা ওয়্যারের লেন্থ যত বেশি হবে রেজিস্ট্যান্স তত বেশি হবে, ক্রস সেকশনাল এরিয়া যত বেশি হবে রেজিস্ট্যান্স তত কম হবে, আর মেটালের রেজিস্টিভিটি যত বেশি হবে রেজিস্ট্যান্স তত বেশি হবে নাকি? ওই সেম ভাবে হ্যাঁ ক্যাপাসিট্যান্স বা ক্যাপাসিটরেরও কিছু জিনিস আছে যেগুলো আসলে ডিটারমাইন করে যে ওই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কত বেশি বা কত কম হবে। যেমন প্রথমটা হচ্ছে ওভারল্যাপিং এরিয়া অফ দ্য প্যারালাল প্লেটস,
তো আমরা জানি ক্যাপাসিটরের স্ট্রাকচারটাকে দেখে আসলাম যে দুইটা প্লেট থাকে, মাঝখানে ইনসুলেটর দিয়ে রাখি। ওই দুইটা প্লেটের কতটুকু এরিয়া ওভারল্যাপ করতেছে বা কতটুকু জায়গা তারা স্প্রেড আউট করা, সেটাও একটা বড় ফ্যাক্টর। যত জায়গা থাকবে বেশি, স্টোর চার্জ স্টোর তত বেশি হবে আর কি। উইচ মেক্স, তাহলে বোঝা যাচ্ছে যে এটার ক্যাপাসিটেন্স কি ছোট, রাইট? যেহেতু এটার এরিয়াটা কম। আর এটার ক্যাপাসিটেন্সটা বড় কারণ এটার এরিয়াটা বেশি, সারফেস এরিয়াটা। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, সেকেন্ডলি তার যে, মানে হ্যাঁ, ক্যাপাসিটর যত বড় হবে তত সারফেস এরিয়াটা বেশি যত, ক্যাপাসিট্যান্স। হ্যাঁ হ্যাঁ, সারফেস এরিয়াটা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেন হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস। তুমি ডিস্টেন্স মানে তুমি দুইটা প্লেটকে যত কাছে আনতে পারবা তত বেশি চার্জ স্টোর করা পসিবল হবে, নাকি উল্টা বললাম? হ্যাঁ, না ঠিকই আছে। যত কাছে রাখবা, যত কাছে রাখবা মানে দুইজনের মধ্যে ডিস্টেন্স তত কম, রাইট? ডিস্টেন্স কম মানে হ্যাঁ, চার্জ স্টোরটা বেশি। ঠিক আছে? আচ্ছা। ইউজিং আ ডাই ইলেকট্রিক অফ আ হায়ার পারমিটিভিটি। সো আমরা কি বলছিলাম যে মাঝে একটা ইনসুলেটর বসাইতে হয়। মাঝে যে ইনসুলেটরটা বসাইতে হয় সেই ইনসুলেটরটার একটা ভ্যালু থাকে যেটাকে বলে পারমিটিভিটি, এবং পারমিটিভিটি আমরা কই পড়ছিলাম? সার্কিট, ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ডের সার্কিট। বইয়ে পড়ছিলাম, যেখানে হ্যাঁ হ্যাঁ কুলম্বস কনস্ট্যান্ট হচ্ছে 1/4 পাই ই নট, বা পারমিটিভিটি, রাইট? হ্যাঁ। সো ওই পারমিটিভিটি, হায়ার পারমিটিভিটি, মানে পারমিটিভিটি যত বেশি হবে সেখানে চার্জ স্টোর করা তত ইজিয়ার হবে আর কি, বা যত বেশি চার্জ স্টোর করা যাবে আর কি। ঠিক আছে? তাহলে আহ, কি কি দেখলাম? সারফেস এরিয়া, ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস, আর পারমিটিভিটি। তাহলে এগুলো দিয়ে যদি আমি একত্র করি একটা ইকুয়েশন চলে আসতেছে। আর এটা তো আমরা দেখছিলাম, রাইট, যে চার্জ স্টোরটা ভোল্টেজের সাথেও ডিরেক্টলি রিলেটেড। সো এই দুইটা ইকুয়েশনকে কম্বাইন করা যাবে আর কি, বুঝতে পারতেছি? কম্বাইন করলে এটা চলে আসতেছে, দেখো, দেখা যাচ্ছে? সো ওভারঅল একটা ক্যাপাসিটরের চার্জ স্টোর করার অ্যাবিলিটি হচ্ছে ইকুয়ালস টু, বা কত চার্জ স্টোর করতে পারবে, ইটস ইকুয়াল টু পারমিটিভিটি টাইমস সারফেস এরিয়া ডিভাইডেড বাই দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস ইনটু দ্য ভোল্টেজ। ঠিক আছে? এইখানে দেখো, এই কথা শোনা যাচ্ছে আই হোপ। এখানে যে মাঝখানের যে ফ্র্যাকশনটা আছে বুঝেছি হচ্ছে। সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স বলি আমরা। সো আলাদা করে ওই যে মাঝের যে ফ্র্যাকশনটা বের হয়ে আসছে, ওই জিনিসটা হচ্ছে ক্যাপাসিটেন্সের জন্য স্ট্যান্ড করে আর কি। ফলো করতে পারতেছি এটা? আর হচ্ছে হ্যাঁ বুঝে। সো এইটাই হচ্ছে বেসিক ইকুয়েশন যেটা দিয়ে আমরা চার্জ স্টোরডটা ক্যালকুলেট করতে পারবো আর কি। আচ্ছা, এরপরে আসি যে, so আমরা তো একটু আগে পারমিটিভিটি নিয়ে আলাপ করলাম, রাইট? এই যে এখানে ইকুয়েশনের মধ্যে পারমিটিভিটিটাকে ইনভলভ করা হয়েছে, যে মানে আমরা মিন করতেছিলাম যে পারমিটিভিটি অ্যাজ ইন যে ইনসুলেটরটা, আমরা জানি যে একটা ক্যাপাসিটরে দুইটা এরকম মেটাল প্লেট থাকে, আর হচ্ছে যে মাঝে হচ্ছে একটা কি দেই আমরা, ইনসুলেটর দেই নাকি? তো মাঝে যে ইনসুলেটরটা দিতে হচ্ছে আমাদেরকে, সেই ইনসুলেটরটার একটা প্রপার্টি হচ্ছে পারমিটিভিটি। এবং পারমিটিভিটি আসলে কিভাবে অ্যাকচুয়ালি এফেক্ট করে তোমার ক্যাপাসিটেন্সকে বা ক্যাপাসিটেন্সের ক্যাপাসিটিটাকে, সেটা হচ্ছে, আমি তো তোমাদেরকে একটু বুঝাই, একটু এক্সাম্পল দিব আর কি এটার জন্য। সেটা হচ্ছে, একটু দাঁড়াও, আহ, এক মিনিট, কেমনে বুঝাবো, একটু দাঁড়াও। আহ, আচ্ছা, আমাকে একটু বুঝাও, বা তোমরা তোমরা একটু বলো, এটা তোমাদের কোশ্চেন আমার আমার জন্য, আমি তোমাদেরকে আস্ক করতেছি যে আমরা চার্জ স্টোর যে হবে এটাকে আমরা আপাতত ইলেকট্রনের ফ্লো, ইন টার্মস অফ ইলেকট্রন ফ্লো চিন্তা করি আর কি। ঠিক আছে? যদিও আমরা জানি যে ইন জেনারেল সার্কিটসে আমরা হচ্ছে কনভেনশনাল কারেন্ট নিয়ে কথা বলতে প্রেফার করি, বাট ফর দ্য সেক অফ দিস, ফর নাও আমরা ইলেকট্রন নিয়ে চিন্তা করি। আমরা জানি ইলেকট্রন এদিক থেকে বের হবে, বের হয়ে এদিকে আসবে, রাইট? এবং এই মেটাল প্লেটটা হাইলি নেগেটিভ হয়ে যাবে কারণ এখানে এক্সেস ইলেকট্রন চলে আসতেছে, আর এই জায়গাটা পজিটিভ হয়ে যাবে কারণ ওখানে কি ইলেকট্রন অনেক আছে নাকি ইলেকট্রনের শর্টেজ হয়ে গেছে? শর্টেজ হয়ে গেছে। শর্টেজ হয়ে গেছে, রাইট, কারণ ইলেকট্রন ওদিক থেকে চলে গেছিল আর কি বেসিক্যালি। এবং এখানে যে দুইটা মেটাল প্লেট আছে, এই দুইটা মেটাল প্লেটের জন্য মাঝখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েটেড হবে, যেটা আমরা এই এই এক্স্যাক্টলি এই ফিল্ডটাকে আমরা সার্কিট ইলেকট্রিক ফিল্ডে দেখে আসছি না, দুইটা মেটাল প্লেটের মাঝে যে ফিল্ড হ্যাঁ ভাইয়া। ক্রিয়েটেড হয়। এবং এটাকে আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলছি, রাইট, এর আগে যখন দেখছিলাম আর কি। এখন চিন্তা করো, তোমাদের যেটা একটু ভাবতে হবে সেটা হচ্ছে যে
আমরা চাচ্ছি কি ক্যাপাসিটরের মধ্যে মানে ক্যাপাসিটরটার ভিতরে চার্জ স্টোর করতে, অ্যাজ ইন আমরা চাচ্ছি যে এখানে ইচ্ছা মতো ইলেকট্রনটাকে আয়না বসাইতে চাচ্ছি বা ঢুকাইতে চাচ্ছি, বাট দ্যাটস অবভিয়াসলি নট পসিবল। কেন পসিবল হবে না? দেখো, শুরুতে 2টা ইলেকট্রন তুমি আনলা, আসলো, 4টা ইলেকট্রন আনলা, 10টা ইলেকট্রন আনলা, আসলো, বাট একটা সার্টেন লিমিটের পরে যেটা হবে, ইলেকট্রনদেরকে এখানে আনতে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, বুঝছো? কষ্ট হবে। কেন কষ্ট হবে? এই জায়গাটা নেগেটিভ হয়ে গেছে না, এখানে তুমি ইলেকট্রন আনতে পারবা, বা এই জিনিসটা কি ইলেকট্রন নিতে যাবে? আর চিন্তা করো, না ভাইয়া। চাবে না, কারণ ওই ওই জিনিসটা নেগেটিভ হয়ে গেছে, তো ওরা তো ফার্দার ইলেকট্রন দিলে ওরা তো রিপেল করা শুরু করবে নাকি, এই এই নিচের দিকে দিয়ে যদি দিতে চাই আমরা। তাহলে আমরা যেটা করতে পারি, খেয়াল করে আমাদের মেইন ইন্টেনশনটা কি, আমরা কিন্তু বেশি বেশি চার্জ আনতে চাচ্ছি, রাইট, বা বেশি বেশি ইলেকট্রন ঢুকাইতে চাচ্ছি। So, আমরা যেটা করতে পারি, যদি যদি কোনোভাবে আমরা এই জিনিসটাকে একটু কম নেগেটিভ করে দিতে পারি, তাহলে কি সম্ভব হবে না আরো আরো ইলেকট্রন এখানে আনে দেওয়া? চিন্তা করো তো। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। রাইট। সো তাহলে আমাদের আলটিমেটলি কি দাঁড়াইলো, আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে এখানে যে নেগেটিভ যে প্লেটটা আছে, ওই নেগেটিভ প্লেটটাকে আমরা, ওটা অলরেডি অনেক নেগেটিভ হয়ে আছে দেখতে পাইতেছি আমরা, এবং ওখানে ইলেকট্রন আনতে খুবই ডিফিকাল্ট হয়ে গেছে এখন। শুরুতে আনতে আনতে পারছি, অনেকগুলো ইলেকট্রন আনা হয়েছে, চার্জ স্টোর হইলো, বাট আর আনা যাচ্ছে না আর কি। বাই দ্য ওয়ে, আমি যদি খুব ফাস্ট যাই আমাকে একটু প্লিজ বইলো স্মরণ করতে, হ্যাঁ, বা যদি ফলো করতে না পারো আর কি। ওকে ভাইয়া। তো ওই যে মেটাল প্লেটটাতে তো নেগেটিভ চার্জ আনতে চাচ্ছি, বাট পরে গিয়ে দেখা যাচ্ছে যে আর আনা যাচ্ছে না, কারণ ওই জায়গাটা অনেক নেগেটিভ হয়ে গেছে। সো আমাদের একটা যেটা করতে পারি, ওই জায়গাটাকে আমরা একটু কম নেগেটিভ করে দিব আর কি। এটার উপায়টা হচ্ছে কি, মাঝখানে কিছু একটা দিয়ে দেওয়া, মাঝখানে কিছু একটা দিয়ে দেওয়া। এবং দেখো, মাঝখানে আমরা যে জিনিসটা দিছি, সেই জিনিসগুলোর ডাইপোলস আছে, দেখা যাচ্ছে? ডাইপোল মানে কি, একটা স্লাইটলি নেগেটিভ পার্ট আছে এবং একটা স্লাইটলি পজিটিভ পার্ট আছে নাকি? হ্যাঁ, এবং দেখো, এটা কি অল্টারনেট ভাবে করে? সরি, অল্টারনেট বলতে? মানে একটা সেট নেগেটিভ আর একটা সেট পজিটিভ। ও হ্যাঁ, হ্যাঁ, বুঝছি বুঝছি, সরি ডাইপোল, সরি। ডাইপোল মানে একটা মলিকিউলের এমনিতে একটা হ্যাঁ, নিউট্রাল মলিকিউল, তুমি যদি পোলারাইজ করো, কেমিস্ট্রিতে পড়ছিল হয়তো, যে একটা পার্ট স্লাইটলি পজিটিভ হয়ে থাকে, একটা পার্ট হ্যাঁ ভাইয়া। ওই ওই রকমই আর কি নেগেটিভ। ভাবতে পারো আর কি। সো ওরকমই একটা কম্পাউন্ড নিয়ে আসলা, যেটার একটা পার্ট স্লাইটলি পজিটিভ, একটা পার্ট স্লাইটলি নেগেটিভ। এবং আই গেস ইট মেক্স সেন্স যে ওই জিনিসটার পজিটিভ সাইডটা কিন্তু নেগেটিভের দিকে ফেস করে আছে, আর নেগেটিভ সাইডগুলো কিন্তু কি, পজিটিভের দিকে ফেস করে আছে। রাইট। এবং ওভারঅল তো একটা ইলেকট্রিক ফিল্ড এখানে আছে, যেটা আমরা হচ্ছে ওই যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য ড্র করে রাখছি, রাইট, এই যে এগুলা। এবং এগুলোর ডিরেকশন কি, উপর থেকে নিচের দিকে না? হ্যাঁ, উপর থেকে নিচের দিকে। ওয়েরাজ আমরা যে যে ছোট ছোট ডাইপোলস গুলো নিয়ে আসছি, সেই ডাইপোলস গুলোতে ইলেকট্রিক ফিল্ড দেখতে পাচ্ছি কোন দিকে যাচ্ছে? উল্টা দিকে। খেয়াল করো, প্লাস টু ও মাইনাস। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড এমনিতেই প্লাস টু মাইনাস হবে, ওটার কোনো ইয়ে নাই, ওটার কোনো অল্টারনেটিভ নাই। এবং দেখো, সেই নিয়মটা কিন্তু ফলো হচ্ছে। ওই মেটাল প্লেটের মধ্যেও কিন্তু প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে না, ওই যে গ্রিন কালার যে বড় বড় ইলেকট্রিক ফিল্ডগুলো, লাইনগুলো। আবার হ্যাঁ। ভিতরে যে আমরা ছোট ছোট ডাইপোলগুলো দিছিলাম, সেগুলোও কিন্তু প্লাস থেকে মাইনাসই তাদের ইন্ডিভিজুয়াল ইলেকট্রিক ফিল্ডগুলো আছে। ফলো করতে পারতেছি? এবং জি বলা ভাইয়া। কি যায় যে ভিতরে যে ছোট ছোট যে ডাইপোলের ইলেকট্রিক ফিল্ডগুলো, সেগুলো হচ্ছে বাহিরের ওভারঅল ইলেকট্রিক ফিল্ডটাকে অপোজ করতেছে। হ্যাঁ, এই অপোজ করার মাধ্যমে যেটা হয়ে যাচ্ছে, অপোজ করতে গিয়ে যেটা দাঁড়ায়, সেটা হইতেছে এই যে নেগেটিভ যে ছিল নিচের, এই নেগেটিভ প্লেটটা কম নেগেটিভ হয়ে যাবে, কারণ ওই ভিতরে যে ডাইপোলগুলো আমরা দিছি না, ওই ভিতরে ডাইপোলগুলো হচ্ছে এক্সটার্নাল যে ইলেকট্রিক ফিল্ডটা আছে না বাইরে, মানে মেটাল প্লেটের মধ্যে, সেই ইলেকট্রিক হ্যাঁ, ফিল্ডটাকে হচ্ছে অপোজ করতেছে। দেখো, একটু কি বুঝছো নাকি আমি কি বললাম? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, এর জন্য যেটা হচ্ছে কি, যে ওভারঅল যে বড় যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, সেই ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ এটা কি হচ্ছে, কমে যাবে, ঠিক আছে? এবং এখানে তাহলে এই যে আমাদের যে ডাইপোলগুলো আমরা দিছি না, এই ডাইপোলগুলো তো বেসিক্যালি একটা কম্পাউন্ড বা একটা কেমিক্যাল কম্পাউন্ড, রাইট, যেটা আমরা হচ্ছে এই দুইটা মেটাল প্লেটের মাঝে বসাইছি। এবং হ্যাঁ, সেটাকে একটা মিডিয়া হিসেবে কাজ করতেছে, লিকুইড মিডিয়া, হ্যাঁ, মোস্টলি হচ্ছে লিকুইড হয়। ওই মিডিয়ারই একটা নিজস্ব পারমিটিভিটি তাহলে আছে, বুঝছো? এবং তাহলে দেখো, পারমিটিভিটি তাহলে আসলে কিসে দাঁড়াইতেছে? পারমিটিভিটি দাঁড়াচ্ছে, পারমিটিভিটি তাহলে আলটিমেটলি কি হয়েছে, কি হচ্ছে, যে পারমিটিভিটিটাকে আমরা বুঝাই বলতেছি যে হাউ মাচ দি এক্সটার্নাল ইলেকট্রিক field is opposed.
ঠিক আছে? এটাই আলটিমেটলি পারমিটিভিটির ডেফিনেশন হিসেবে দাঁড়াচ্ছে আর কি। তার মানে একটা মিডিয়ার পারমিটিভিটিটা কিরকম, বা পারমিটিভিটিটা আসলে কি মিন করে যে ওই মিডিয়াটা এক্সটার্নাল বা ওই মিডিয়ার ভিতরে অন্য কোনো ইলেকট্রিক ফিল্ডকে কতটা অপোজ করতে পারতেছে। যার কারণেই কুলামস কনস্ট্যান্ট যখন আমরা এর আগে চ্যাপ্টারে দেখছিলাম সেটা দাঁড়ায় গেছে কি 4 পাই পারমিটিভিটিতে না, এবং পারমিটিভিটি যত বেশি হইতো কুলামস কনস্ট্যান্ট তত কম হইতো, আর কুলামস কনস্ট্যান্ট যত কম হইতো তোমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালুটা তত কি হইতো? বেশি হইতো। এই বেশি হইতো। ও সরি সরি, কম হইতো তাহলে সেম বুঝতে ভাবে। পারতেছি কেন কম হইতো। কারণ পারমিটিভিটি হ্যাঁ, যত বেশি তারা তাদের ওই মিডিয়ার মধ্যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডকে তত বেশি কি করতেছে, অপোজ করতেছে। যত অপোজ বেশি করতেছে। অপোজ করবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের এফেক্টটা তত কম হবে, কারণ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথকে তারা কমায় দিচ্ছে। ফলো করতে পারতেছি? হ্যাঁ ভাইয়া। তাহলে তাহলে আমরা যদি বলি একটা ক্যাপাসিটরে আমি যদি বেশি বেশি চার্জ জমা করতে চাই, তাহলে ওই ক্যাপাসিটরের মধ্যে যে ডাইইলেকট্রিকটা আমরা দিব, মানে মাঝখানে যে জিনিসগুলো দেই আর কি, সেটা কিন্তু ডাইইলেকট্রিক বলে, রাইট? ডাইইলেকট্রিকটা যেই মিডিয়া দিয়ে ক্রিয়েটেড হবে, এটা সলিড বা লিকুইড যেটাই হোক, ওটা কোনো ব্যাপার না, বাট যেটাই হোক সেই জিনিসটার আমরা কি চাচ্ছি, পারমিটিভিটি যাতে কি হয়, হাই হয়। বুঝতে পারছো? ওই ভাইয়া মিডিয়ার, আবার একটু বলো লাস্ট একটা। হ্যাঁ শিওর। আমরা তাহলে আলটিমেটলি আমাদের কনক্লুশন কি হচ্ছে, আমরা কি এই কনক্লুশনে আসতে পারি যে আমরা একটা ক্যাপাসিটরে যদি বেশি বেশি চার্জ স্টোর করতে চাই, তাহলে ওই ক্যাপাসিটরের মেটাল প্লেটের মধ্যেকার যে ডাইইলেকট্রিকটা আমরা বসাবো, বা যেই কম্পাউন্ড বা কেমিক্যাল বা সলিউশন বা মিডিয়া যেটাই দিব, সেই জিনিসটার পারমিটিভিটি কি হওয়া লাগবে? বেশি হওয়া লাগবে। কম হলো, বেশি হ্যাঁ হলো বেশি লাগবে। হওয়া লাগবে। বেশি হইলে তারা এক্সটার্নাল ফিল্ডটাকে তত বেশি কি করবে, অপোজ করবে। অপোজ অপোজ যদি বেশি করবে। করে তারা যেটা করতে পারে, তারা হচ্ছে এই ফিল্ডটাকে একটু কমাই দিবে, মানে এটাকে একটু কম নেগেটিভ করে দিবে, যার কারণে আমরা যেটা করতে পারবো, একটু বেশি নেগেটিভ চার্জ এখানে আয়না বসাতে পারবো বা ঢুকাইতে পারবো। বুঝতে পারতেছি? হ্যাঁ ভাইয়া। এবং এই সব কিছু করার মাধ্যমে যেটা হয়েছে, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কি হইলো তাইলে? বেড়ে গেছে। ঠিক আছে নাকি ঠিক নাই? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আচ্ছা, এখন আম, আমরা একটা সিম্পল একটা অ্যানালজি দেখবো, ঠিক আছে? তুমি ইমাজিন করো যে তোমার ক্যাপাসিটর হচ্ছে একটা কন্টেনার, যে কন্টেনারের মধ্যে তুমি পানি ভরতে চাও, ঠিক আছে? বাই দ্য ওয়ে, নাভিদ কি ফলো করতে পারতেছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো আমরা এখন একটা অ্যানালজি দেখব টু বেটার আন্ডারস্ট্যান্ড যে ক্যাপাসিটর আসলে কিভাবে কাজ করে। তো একটু ইমাজিন করি আমরা যে ক্যাপাসিটরকে আমরা আহ, একটা কন্টেনারের মতন ইমাজিন করতে চাই, যেই কন্টেনারে আমরা পানি ভরতে চাই, ঠিক আছে? ইমাজিন করি একটু। একটু দেখো এই দুইটা কন্টেনারের হাইট কি সেম? দুইটা কন্টেনার যে ড্র করা হয়েছে পাশাপাশি, হাইটটা ধরো সেম, আমি তোমাকে বলেই দিলাম, ঠিক আছে? ধরো তোমাকে বলে দিলাম যে দুইটার হাইট বা ডেপথটা সেম, ঠিক আছে? কিন্তু ভরতে গেলে কোনটা আগে ভরবে? দুইটাই তো কন্টেনার, দুইটাতেই পানি তুমি দিবা, এবং দুইটাতে ডেপথ কি সেম না? ধরো বলে দিলাম যে এটার হাইট বা লম্বায় যতটুকু, এটাও লম্বায় এক্স্যাক্টলি ততটুকুই। ক্লিয়ার? বাট পানি ফিল আপ করতে গেলে কোনটা আগে আগে ফিল আপ হবে বলো? লেফটেরটা না রাইটেরটা? রাইটেরটা। কেন রাইটারটা? রাইটারটা বড় না, ওটা ভরতে টাইম লাগবে না আরো? ও সরি 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 সরি। পাইপ থেকে ধরো তুমি লেফটেরটা একই বলবো। স্পিডে পানি ধরো আসতেছে, তোমার ট্যাপের স্পিড ধরো সেম, তাহলে লেফটেরটা আগে আগে ফিল আপ হবে, কারণ ওটা তো চিকন না। হাইট সেম বাট হ্যাঁ। ওটা তো চিকন, ওটা তো কম পানি ধরতে পারে, আর এটা তো বেশি ও পানি ধরতে বুঝছি পারে। বুঝছি হ্যাঁ নাকি না? বুঝছি। হ্যাঁ ভাইয়া। ক্যাপাসিটরের ক্ষেত্রে যখন আমরা চার্জ স্টোরটা দেখি, চার্জ স্টোর হচ্ছে ক্যাপাসিটেন্স ইনটু ভোল্টেজ, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি
এই যে দুইটা কন্টেনার আছে, এই দুইটা কন্টেনারের ভিতরে আমরা যদি এই দুইটা কন্টেনারকে ক্যাপাসিটরের মতো চিন্তা করি, তাহলে আমরা বলবো কি যে এটার ক্যাপাসিটেন্স হাইয়ার আর এটার ক্যাপাসিটেন্স হচ্ছে লোয়ার, ঠিক আছে? সো তোমাদের যেটা ইমাজিন করতে হবে যে ভিতরে যে পানি ভরতেছি না আমরা, ওই পানিটাকে তুমি চার্জের মতো ভাবো, যে পানি ফিল আপ হচ্ছে, তার মানে সেখানে চার্জ স্টোর হচ্ছে, ঠিক আছে নাকি না? দুইটার ভিতরে হ্যাঁ ভাইয়া। কোনটাতে তুমি বেশি চার্জ স্টোর করতে পারবা তাইলে? রাইট এটাতে ডেফিনেটলি। হ্যাঁ, বাট সেই ক্ষেত্রে তাহলে ক্যাপাসিটেন্স কোনটাটা বেশি, লেফট এটা না রাইট এটা? রাইট এটা, ক্যাপাসিটর তো হয় রাইটেরটা। রাইট এটা। কিন্তু ফিল আপ করতে টাইম কোনটার বেশি লাগবে? টাইম কোনটার বেশি লাগবে? আবার একটু বলবা? হ্যাঁ হ্যাঁ, তোমরা তো এটা টাইম। বুঝতে পারছো যে আহ, হ্যাঁ, টাইম বেশি লাগবে রাইটেরটার। টাইম টাইম বেশি লাগবে লেফট রাইট এটা, রাইট। টাইম রাইট এটা লাগবে। তাহলে চিন্তা করো, আমরা যদি দুইটা ক্যাপাসিটর ইউজ করি এবং দুইটা ক্যাপাসিটরকে আমাদের চার্জিং সার্কিট দেখতে কেমন হয়? একটা ফিক্সড রেজিস্টার থাকে, একটা পাওয়ার সাপ্লাই থাকে, একটা অ্যামিটার থাকে, আর আমরা একটা ক্যাপাসিটর এখানে বসাই দিই, রাইট? এটা কি চার্জিং সার্কিট দেখতে কি এমনই? হ্যাঁ। সেটা ধরো তুমি দুইটা সার্কিট নিলা এবং দুইটাতে সেম ভাবে অ্যারেঞ্জমেন্টটা হলো, সরি এটা আসলে আঁকা হয় নাই, সেম তাহলে এই যে অ্যারেঞ্জমেন্ট হলো, বাট আমি তোমাকে ধরো ধরো এটাও আহ, এটাও হচ্ছে এক্স ভোল্ট, এটাও এক্স ভোল্ট, সেটা হোয়াট এভার ভোল্ট ডাজন্ট ম্যাটার, বাট এটাটা ধরো এক্স, এটা ধরো ওয়াই ফ্যারাড হচ্ছে এটার ক্যাপাসিটেন্স, আর এটা ধরো জেড ফ্যারাড, ঠিক আছে? আমি আসলে এটা সিম্পলিফাই করি, এটা আসলে বেশি কমপ্লিকেট হয়ে গেল। তো বলে দিই যে এটার ক্যাপাসিটেন্স বেশি, এটার ক্যাপাসিটেন্স কম, ঠিক আছে? তাহলে যেটা হবে, তুমি যখন ওদের জন্য কারেন্ট ভার্সেস টাইম গ্রাফ প্লট করবা, হ্যাঁ, এই যে গ্রাফটা উপরে যে দেখতে পাচ্ছ, এটা কি গ্রাফটাকে এখান থেকে দেখা যাচ্ছে এইভাবে, নাকি আমি একটু বেশি জুম করবো একটু? গ্রাফটা এইভাবে দেখা যাচ্ছে নাকি না? একটা মিনিট, দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, দেখা যাচ্ছে। সো এই যে দুইটা সার্কিট আমি ড্র করলাম, দুইটা সার্কিটের মধ্যে ডিফারেন্সেসটা কি দেখো তো? একটাতে ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কম, আর একটাতে ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স একটু বেশি, নাকি? হুম, হ্যাঁ ওই যে তাহলে আমরা এই ছোট ক্যাপাসিটেন্সের ক্যাপাসিটরটাকে আমরা কিভাবে ইমাজিন করবো? একটা কন্টেনার যেটার চিকন, রাইট? আর হ্যাঁ বড়টাকে আমরা কিভাবে ইমাজিন করব? যেটা একটু মানে ওয়াইড, বা যেটার ক্রস সেকশনাল এরিয়া একটু বেশি। তাহলে কোনটাতে চার্জ স্টোরড বেশি হবে? বড়টাতে। বড়টাতে, রাইট। এবং বড়টাতে যেহেতু চার্জ স্টোরড বেশি হবে, সেটাকে চার্জ করতেও কি টাইম বেশি লাগবে? হ্যাঁ চার্জ স্টোর করতেও বেশি টাইম লাগবে। আর আমরা কি জানি যে চার্জিং এর সময় কারেন্ট ভার্সেস টাইম গ্রাফের শেপটা কিরকম হয়? এরকম করে কমতে থাকে কি? হ্যাঁ তাহলে এই দুইটার জন্য যখন আমরা হচ্ছে কারেন্ট ভার্সেস টাইম গ্রাফ প্লট করেছি, দেখো কি দেখা যাইতেছে, দুইজনের ইনিশিয়াল কারেন্ট কিন্তু সেম, নাকি? হ্যাঁ अगेन ইনিশিয়াল কারেন্ট কিসের উপরে ডিপেন্ড করে? এইটার উপরে ডিপেন্ড করে, রেজিস্ট্যান্সের ফিক্সড উপর। রেজিস্টরের উপরে ডিপেন্ড করে। দুইটাতে ফিক্সড রেজিস্ট্যান্স আমি ধরো সেম দিলাম, তাহলে ইনিশিয়াল কারেন্ট দুইজনের সেম। কারেন্ট কেমনে বের করি আমরা? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, নাকি? হ্যাঁ তাহলে দুইটাতে পাওয়ার সাপ্লাইও সেম নিচ্ছি আর রেজিস্ট্যান্সটাও সেম নিলাম, তাহলে ইনিশিয়াল কারেন্ট দুজনের সেম। বাট ওই যে কোনটা হচ্ছে তোমার ফিল আপ করতে বা চার্জ স্টোর করতে টাইম বেশি নিবে? বড়টা বা এইটা, রাইট? এই জন্য দেখো ওটার হ্যাঁ গ্রাফটা উপর দিকে আস্তে আস্তে নামতেছে, আর এটার গ্রাফটা তাড়াতাড়ি নামতেছে। আচ্ছা যেটাটা আস্তে আস্তে নামতেছে সেটা হচ্ছে কোনটার গ্রাফ রিপ্রেজেন্ট করে? যেটার ক্যাপাসিটেন্স বেশি। কম। ও বেশি। বেশি স্যার। আর যেটা তাড়াতাড়ি নামতেছে, अगेन এখানে গ্রাফটা নামার সাথে কি মিন করে বলো? ক্যাপাসিটরের মধ্যে চার্জ জমা হচ্ছে, সেটা মিন করে। যেমন হ্যাঁ দুইজনের কাছে কি এটা ক্লিয়ার যে গ্রাফটা নামতেছে, যে এটার মিনিং হচ্ছে যে ক্যাপাসিটরটার ভিতরে চার্জ জমা হচ্ছে? এইটুকু কি ক্লিয়ার?
আচ্ছা ভাইয়া, বলো। চার্জ জমা হইতে থাক। হ্যাঁ হ্যাঁ, ও বলো বলো আচ্ছা, বলো না না, বুঝছি বলো, বুঝছি শিওর। বুঝছি। স্টিল বলো, কি না না, বুঝছো এটা বলো। চার্জ জমা হইতে হইতে কারেন্ট কেন কমতেছে? কেন কমতেছে বলো। বুঝছি, না কিন্তু বলো। এই যে কারেন্ট আস্তে আস্তে ফ্লো করবে না, কারণ কোনো রিপেল করা শুরু করবে নেই যে তো। হ্যাঁ ক্যাপাসিটরের হ্যাঁ, ওইটা রিপিট তো নেগেটিভ হয়ে যাবে, ওটা রিপেল করা শুরু করবে, ইলেকট্রনস আর আসতে পারবে না আস্তে আস্তে। তো যেটা হবে কি, তখন এই ফিক্সড রেজিস্টর দিয়েও কারেন্ট আর ফ্লো হবে না ইভেন্চুয়ালি, এই জন্য এটা কমতে থাকবে আচ্ছা, আর কি। হুম। যদি ভোল্টেজ বাড়ায় দিই, তাহলে তো আবার ও ক্যাপাসিটরে তাহলে চার্জ একটু বেশি মানে যাবে। হ্যাঁ, তাহলে বেসিক তখনও গ্রাফের প্যাটার্নটা এরকমই হবে, বাট ধরো একটু বড় হবে, এটা একটু বড় হবে আর কি। বাট স্টিল তোমার বড় ক্যাপাসিটরেরটা উপরে হবে, একটু আস্তে আস্তে নামবে, নিচের ছোটোর ক্যাপাসিটরটা স্টিল নিচেই হবে, একটু তাড়াতাড়ি নামবে কম্পারেটিভলি। বাট গ্রাফগুলো আর একটু লম্বা হবে আর কি, কারণ তখন চার্জ একটু বেশি ঢুকাইতে পারবা এই আর কি। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা তাহলে, ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো। একটা মিনিট, একটু আসতেছি। শিওর, আসো। জি ভাইয়া। সো এই যে গ্রাফটা দেখলাম মাত্র, এই গ্রাফ থেকে তাহলে কি বোঝা গেল, যে যখন আমরা ক্যাপাসিটর ইউজ করি, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স যত বেশি হবে, সেটাতে চার্জ স্টোর তত বেশি হবে, এবং সেটাকে চার্জ করতে টাইম বেশি লাগবে। আর সেই ক্ষেত্রে ক্যাপাসিটরটা যত বেশি হবে, কারেন্ট কমতে তত আস্তে আস্তে কমবে নাকি। ওয়ারাস হ্যাঁ ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কম হলে কারেন্ট তখন তাড়াতাড়ি কমবে, কারণ ক্যাপাসিটেন্স ছোট হলে চার্জ তো বেশি তাড়াতাড়ি জমা হয়ে যাচ্ছে, বা সেটা তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে, রাইট। যদি তোমরা ওই যে পানি হ্যাঁ ভরার কথাটা ইমাজিন করতে পারো আর কি। ঠিক আছে। এবং ইনিশিয়াল কারেন্ট কেন সেম, কারণ আমরা দুটোর ক্ষেত্রে রেজিস্ট্যান্স কি ছিল, সেম ছিল। মানে অ্যাজ ইন বাহিরের যে আলাদা যে একটা রেজিস্টার দেওয়া হয়েছে, সেটা দুইটা ক্ষেত্রে সেম, তাই হচ্ছে ইনিশিয়াল কারেন্টটা সেম। বুঝতে পারতেছি নাকি না। আরেকটা জিনিস একটু জি তোমাদের ভাইয়া, বুঝতে হবে, সেটা হচ্ছে যে এইখানে যদি এরিয়া আন্ডার দ্য কার্ভ তোমাকে জিজ্ঞাসা করা হয়, এই গ্রাফে এরিয়া আন্ডার দ্য কার্ভ কি দিবে বলতে পারবা। এরিয়ান্ডার গ্রাফ। হ্যাঁ, জাস্ট ওয়াই অ্যাক্সিসের জিনিসটাকে আর এক্স অ্যাক্সিসের জিনিসটাকে মাল্টিপ্লাই করবা, রাইট, আর তো কিছু না। হ্যাঁ। তাহলে আই ইন্টু টি করলে কি বের হয়, কিউ বের হয়। সো বেসিক্যালি কিউ। এখানে এরিয়া আন্ডার দ্য কার্ভ কিন্তু তোমাদেরকে বুঝাচ্ছে কতটুকু চার্জ স্টোরড হচ্ছে, বুঝা গেছে। অ্যান্ড ইট হ্যাঁ মেক্স সেন্স যে যেটার ক্যাপাসিটর বেশি সেটার চার্জ স্টোর বেশি, যেটার ক্যাপাসিটর কম সেটার মধ্যে চার্জ স্টোরও কম, কারণ এরিয়া আন্ডার দ্য কার্ভও কম নাকি। হ্যাঁ, এবং সেটা আগে ফিল আপ হয়ে যাবে, ওয়ারাজ ওটা বড়টা ফিল আপ হইতে টাইমও বেশি লাগবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার নাই গ্রাফটা। ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এখন আরেকটা জিনিস তোমাদের ইমাজিন করবা। সো একটু আগে আমাদের কম্প্যারিজন গুলা ছিল কিরকম, কন্টেইনার গুলার চিকন ছিল একটা, মোটা ছিল একটা, রাইট। হ্যাঁ এখন ধরো তোমার কন্টেইনার সেম দেখতে, জাস্ট ইমাজিন করবে একটু কষ্ট করে। আমি জানি আঁকা হইতেছে না, বাট ধরো দুইটা সেম, এটার ক্যাপাসিটি হচ্ছে সি, এটার ক্যাপাসিটি হচ্ছে সি, ঠিক আছে। দুইটা ইকুয়াল, সেম। সেম। কিন্তু ওদেরকে তো দুইটা যে চার্জিং সার্কিটে কানেক্ট করা লাগবে, রাইট। সো ধরো পাওয়ার সাপ্লাই, রেজিস্টর আর, ক্যাপাসিটর, অ্যামিটার, ফিক্সড। আচ্ছা, সেম ভাবে আরেকটা নিচ্ছি, রেজিস্টর, অ্যামিটার, ক্যাপাসিটর। আচ্ছা, বাট যেটা ডিফারেন্স হচ্ছে, এটার ক্যাপাসিটি হচ্ছে সি, এটারটাও ধরো সি, বাট এটা রেজিস্টারটা একটু কম রেজিস্ট্যান্স, এটারটা একটু বেশি, ঠিক আছে। খেয়াল হ্যাঁ কইরো, দুইটার কি কন্টেনারের সাইজ সেম, কারণ দুইটা ক্যাপাসিটর কি সেম ক্যাপাসিটেন্সের, মানে হচ্ছে যে ফ্যারাডের ভ্যালুটা সেম হবে, মানে এটা যদি 10 ফ্যারাড হয়, ওইটাও 10 ফ্যারাডই হবে 10 কথার মিনিট কথা। হবে। তার মানে পানি ভরতে গেলে যদি আমি একই স্পিডে পানি ভরতে যাই, দুইটা একই টাইমে ফিল আপ হবে নাকি না। হ্যাঁ বাট আমরা একই স্পিডে দিচ্ছি না, আমরা একটাতে রেজিস্ট্যান্স কমাই দিচ্ছি, একটাকে রেজিস্ট্যান্স বেশি দিচ্ছি। খেয়াল করো, যেটাতে রেজিস্ট্যান্স কম সেখানে ইনিশিয়াল কারেন্ট কি হবে, একটু বেশি হবে। বেশি। হ্যাঁ, আর যেটাতে রেজিস্ট্যান্স বেশি সেটাতে ইনিশিয়াল কারেন্ট কি হবে, একটু কম কম হবে। হবে। কম হবে। তার মানে রেজিস্ট্যান্সকে তুমি ভাবো কি, যে ওই যে পানি কত তাড়াতাড়ি আসতেছে, যেহেতু এখানে রেজিস্ট্যান্স কম সেখানে কারেন্ট বেশি, তার মানে সেখানে পানি কি তাড়াতাড়ি আসতেছে, মানে পাইপ দিয়ে পানি হ্যাঁ ভরতেছে, তো ইমাজিন করো যে পাইপের মধ্যে দিয়ে পানি তাড়াতাড়ি আসতেছে। আর যেটাতে রেজিস্ট্যান্স বেশি সেখানে কারেন্ট কম, মানে সেখানেও পানি আসতেছে, বাট পানি একটু আস্তে আস্তে আসতেছে। তাহলে বলো কোনটা ফিল আপ করতে টাইম বেশি লাগবে, লেফট এটা না রাইট এটা, হ্যাঁ। এইটা না এটা, কোনটা ফিল আপ হইতে টাইম বেশি লাগবে। লেফটটা।
রাইট না লেফট এটাতে কারেন্ট ওয়েট বেশি ফর না, রেজিস্ট্যান্স কম না, ওখানে হ্যাঁ হ্যাঁ কারেন্ট হ্যাঁ বেশি কারেন্ট মানে তো বেশি চার্জ রেজিস্ট্যান্স কম। তাড়াতাড়ি আসতেছে বা পানি তাড়াতাড়ি আসতেছে। হ্যাঁ এটাতে কম না কারেন্ট তাহলে নেগেটিভ। রাইটেরটাতে, তো সেটাতে হ্যাঁ চার্জ আস্তে আস্তে আসতেছে, তার মানে টোটাল চার্জ তো দুটোতে সেম অ্যামাউন্ট অফ চার্জ স্টোর হবে নাকি? ওয়েল চার্জ স্টোরের ভ্যালু কি কিউ ইকুয়াল টু সিভি, রাইট? এখানে ক্যাপাসিট্যান্সও দুইজনের সেম আর পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজও সেম না? তাহলে অ্যামাউন্ট অফ হ্যাঁ চার্জ যেটা দুইজনের মধ্যে স্টোর করা যাবে সেটা কি ইকুয়াল? বাট কারেন্ট তো একটাতে বেশি একটাতে কম, নাকি না? ফলো করতে পারতেছি? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ এই জন্য দেখো ওদের দুইজনের যখন গ্রাফটা আঁকা হয়েছে, এই যে এই গ্রাফটা ফলো করতে পারো, দেখো একটাতে কিন্তু ইনিশিয়াল কারেন্ট অনেক উপরে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে রেজিস্ট্যান্স কম নেওয়া হয়েছিল আর কি। আর আরেকটাতে দেখো ইনিশিয়াল কারেন্ট অনেক কম, বেশি। এক্স্যাক্টলি অর্ধেক, কারণ আই থিঙ্ক বলা আচ্ছা, হয়েছে কি একটাতে রেজিস্ট্যান্স মনে হয় ডাবল করে দিছিল, বুঝছো? তো যেটাতে রেজিস্ট্যান্স আর কি ডিপ ডাবল নিয়েছিল সেটাতে ইনিশিয়াল কারেন্ট কি ছিল? অর্ধেক। বুঝতে পারতেছি? সো একটাতে যদি আর নেয় আর এটা যদি ডাবল আর রেজিস্ট্যান্স নেয় তাহলে সেখানে ইনিশিয়াল কারেন্ট অর্ধেক। বাট দোনোজনের কার্ভই তো নিচের দিকে ফ্লো করবে নাকি, বা ডাউনওয়ার্ড হবে নাকি? সেটা তো ফিক্সড, এটা তো বুঝতে পারতেছি, রাইট? কারণ হ্যাঁ চার্জিং এর টাইমে কারেন্ট কমতেই হবে, বাট একটা জাস্ট উপর থেকে কমতেছে আর একটা নিচে থেকে কমতেছে, বাট দুটোটাকেই কমতে হবে। এখন খেয়াল করে শুনো, কন্টেনার দুইটা সেম না, বাট একটাতে পানি সেম। তাড়াতাড়ি আসতেছে আর একটাতে পানি আস্তে আস্তে আসতেছে, এই তো এটি তো ডিফারেন্স। হ্যাঁ হ্যাঁ যেটাতে পানি তাড়াতাড়ি আসতেছে সেটা ফিল আপ হইতে টাইম বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে। রাইট। আর যেটাতে পানি আস্তে আস্তে আসতেছে সেটাতে ফিল আপ হইতে টাইম বেশি লাগবে। দেখো বেশি লাগবে। যেটাতে পানি তাড়াতাড়ি আসতেছিল অ্যাজ ইন যেটাতে কারেন্ট বেশি, সেটা দেখো এখানে এসে ফিল আপ হয়ে গেছে কমতে কমতে। আর যেটাতে পানি আস্তে আস্তে আসতেছিল অ্যাজ ইন ইনিশিয়াল কারেন্ট কম, সেটা ফিল আপ হচ্ছে বাট হইতে টাইমটা কি লাগছে? একটু বেশি কম লাগছে। বেশি। লাগছে। না বেশি বেশি না, লাগছে। কম। বাট দুইটার এরিয়া আন্ডার দ্য কার্ভ কি হবে? সেম হবে, কারণ সেম। দুইটাতেই সেম। কন্টেনারের সাইজ সেম অ্যাজ ইন চার্জ স্টোরড সেম। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার। ওকে, দেখো আমি জুম আউট করলাম, তোমরা দুইটা গ্রাফ একটু দেখো। এই দুটো গ্রাফ বুঝছো নাকি? এই দুটো গ্রাফ খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে কোশ্চেন আসে। দেখো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। জানি জুম আউট করে রাখছি, যদি লেখা না বুঝো তাহলে বললো। তোমাদের তো জুম ইন করতে দেয়, রাইট? আমি জানি না এটা জুম ইন করতে দেয়? হ্যাঁ জুম ইন করতে দেয় মানে? দেয়। তোমরা কি স্ক্রিন দিয়ে জুম ইন হ্যাঁ করতে হ্যাঁ। পারো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ জি হ্যাঁ ভাই। পারি ভাইয়া। ও আচ্ছা, দেখো এই গ্রাফ দুইটা নিয়ে কোনো কোশ্চেন না থাকলে আমি তাহলে পরেরটা আগাবো। আমি কি আগাবো সামনেরটায়, পরেরটায় যাবো? হ্যাঁ ভাইয়া গো। আমি ওয়েট করতেছি তোমাদের জন্য, তোমরা তো কিছু বলতেছো না। ওকে এনিওয়েজ নেভার মাইন্ড। এতক্ষণ যে কার্ভগুলো দেখলাম, গ্রাফগুলো, সেগুলো কি ভার্সেস কি ছিল দেখো তো। এই যে এটা কি ভার্সেস কি গ্রাফ? এটা ইয়ে কারেন্ট ভার্সেস টাইম। রাইট, কারেন্ট ভার্সেস টাইম। বাট এখন আমরা দেখবো ভোল্টেজ ভার্সেস টাইম গ্রাফ। ভোল্টেজ কার ভোল্টেজ, স্পেসিফিক্যালি ভোল্টেজ অফ দ্য ক্যাপাসিটরস, ঠিক আছে? এবং আমরা কি দেখছিলাম, যখন ক্যাপাসিটরকে আমরা চার্জিং করি বা যখন ওটাকে ফিল আপ করা হচ্ছে, সার্কিটের কারেন্ট কি হয়? কমতে থাকে। বাট ওই ক্যাপাসিটরের ভোল্টেজ কি হইতে থাকে? বাড়তে থাকে, রাইট? সেই যে দেখো হ্যাঁ ক্যাপাসিটরের ভোল্টেজটা বাড়তে থাকতেছে। আর এট দ্য সেম টাইম ওই যে একটা রেজিস্টর থাকে না আলাদা একটা, ওটার ভোল্টেজ তো তাহলে কমতে থাকবে নাকি?
মানে ওই হ্যাঁ জিনিসটা কতটুকু ভোল্টেজ কনজিউম করতেছে, এবং ওদের দুইজনের টোটাল ভোল্টেজটা কি হবে, কনস্ট্যান্ট থাকা লাগবে না, বা ব্যাটারির ভোল্টেজের সমান থাকা লাগবে, সেটা হচ্ছে এই যে এই লাইনটা দেখতে পাচ্ছ। সো তুমি যদি এই জায়গাটায় দুইটাকে অ্যাড আপ করো, যেন এইটুক প্লাস এইটুক যদি করো তাহলে হচ্ছে এইটুক আসবে, বুঝছো? আচ্ছা অ্যাজ ইন দুইটা গ্রাফের হাইট যদি অ্যাড করো অ্যাট এনি পয়েন্ট ইন টাইম, ওটা হচ্ছে এই লেভেলে থাকা লাগবে, বুঝতে পারতেছি? হ্যাঁ কারণ একটা হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ, আর একটা হচ্ছে রেজিস্টরের ভোল্টেজ, দুইটাকে অ্যাড করলে কি হবে, ওই যে সে- ব্যাটারির ভোল্টেজের সমান হওয়া লাগবে হ্যাঁ এই ইকুয়েশনটা অনুযায়ী, রাইট? সিরিজ সার্কিটে যেটা আমরা অ্যাপ্লাই করে থাকি। আর এটাকে তো কারশফস ল বলে আমরা চিনতাম, এটা কি তোমরা ফ্যামিলিয়ার? কারশফ সেকেন্ড ল বলে এটাকে। সেকেন্ড ল বলে নাকি ফার্স্ট ল বলে, এটা ভুলে গেছি আবার, আমি একটু সার্চ করে দাঁড়াও। কারশফস কোনটা ল? দুইটা ল ছিল, একটা কারেন্ট নিয়ে না। কারশফস কিন্তু দুইটা ল পড়ছিলাম আমরা এএস এ। এই কি তোমাদের কারশফস লটা কি মনে আছে, মানে কি এই নেমটা মনে আসতেছে না? জি ভাইয়া মনে আছে। কারশফস ল দুইটা ছিল, একটা কি নিয়ে ছিল, একটা ছিল কারেন্ট নিয়ে, যে একটা হ্যাঁ এই যে এরকম যদি একটা জাংশন থাকে তাহলে টোটাল কারেন্ট যেটা এন্টার করে দ্যাট ইজ ইকুয়াল টু দ্য টোটাল কারেন্ট যেটা বের হয়ে যাচ্ছে আর কি। এটা ছিল একটা ল। আরেকটা ল ছিল হচ্ছে সার্কিটের মধ্যে ভোল্টেজ আর কি, ভোল্টেজ যতটুকু আর কি তোমার ইএমএফ হয়, ওই সার্কিটের টোটাল অন্যান্য যে ভোল্টেজগুলো কনজিউম করে সেটা ইকুয়াল হইতে হয় ইএমএফ এর সাথে আর কি। কারণ আমরা জানি যে এনার্জি হ্যাজ টু বি কনজার্ভ নাকি। সো সেই কারশফস ল হ্যাঁ থেকে এইটা আসতেছে আর কি, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তো এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বললাম সেটা ছিল কি, চার্জিং। কারশফস চার্জিং। বাট এখন আমরা ক্যাপাসিটরকে চার্জিং করছি এতক্ষণ, এখন আমরা চার্জ করলাম কি, তো কি জন্য এত কষ্ট করে চার্জ করলাম? ডিসচার্জ কারণ করার জন্য। ডিসচার্জ করবো তাই, রাইট? এতক্ষণ ধরে হচ্ছে চার্জিং নিয়ে কথা বললো, এখন দেখবো যে আসলে ডিসচার্জিং কেমনে করে আর ডিসচার্জিং করলে কি হয়। সো ডিসচার্জিং সার্কিটটা দেখতে এরকম হয়, মানে এরকম হয় বলতে আসলে এটা ওভারঅল একটা সার্কিট যেখানে আহ, নিয়ে কথা বলতেছিলাম, এখন আমরা ডিসচার্জিং নিয়ে কথা বলবো। সো একটু যদি দেখো এই যে সার্কিটটা দেখতে পাচ্ছি এই জায়গায় লেফটের যে অ্যারেঞ্জমেন্টটা আছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি ক্যাপাসিটরটা চার্জিং হচ্ছে। এই ক্যাপাসিটর তোমরা জাস্ট এতটুকু দিকে ফোকাস করো, আর বাকিটুকু দেখার দরকার নাই। এই যে এতটুকু, জাস্ট এটুকু দেখো, যতটুকু আমি হাইলাইট করছি, এইটুকু দেখতে ওই যে চার্জিং সার্কিটের মতোই লাগতেছে কি, দেখো তো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। বেসিক্যালি ওইটাই, জাস্ট অ্যামিটার আছে, ক্যাপাসিটর আছে, পাওয়ার সাপ্লাই আছে, একটা ফিক্সড রেজিস্টার আছে, ডিফারেন্ট কিছুই কিন্তু না। ওই যাই জাস্ট অ্যারেঞ্জমেন্ট একটু ডিফারেন্ট, দেখতে সেম, একদম সেম জিনিস। সো এটা নিয়ে তো আমাদের কোনো কোশ্চেন নাই বা কোনো প্রবলেম নাই নাকি? এতক্ষণ তো এটা নিয়ে কথা বললাম। হ্যাঁ কিন্তু এটা একটা, এই অ্যারেঞ্জমেন্টটাতে ইজিলি যেটা করা যাবে, এই কানেকশনটা যদি এখানে সুইচ করে দাও, এর থেকে বিতে নাও, ইমিডিয়েটলি সেটা একটা চার্জিং সার্কিট থেকে ডিসচার্জিং সার্কিট হয়ে যাচ্ছে। তখন তোমার এইটুক পার্টে ফোকাস করবা, দেখতে পাচ্ছ? তা তোমরা যেটা মানে ইমাজিন করতে পারো যে চার্জিং এর বেলা অ্যাজ ইন লেফটটাতে কি হচ্ছিল, ইলেকট্রন এদিক থেকে আসতেছে, রাইট? বের হচ্ছে হচ্ছে বের হয়ে এদিক দিয়ে আস্তে আস্তে এদিক থেকে এসে এইভাবে এসে এখানে ইলেকট্রন জমা হয়েছে নাকি, এই যে এখানে ইলেকট্রন স্টোর হয়েছে অনেকগুলা, এই জন্য সেটা নেগেটিভলি চার্জ হয়ে গেছে, আর এটা একটা পজিটিভলি চার্জ প্লেট হয়ে গেছে নাকি, এই তো নাকি? হ্যাঁ বাট এখন যখন কানেকশনটা যখন এই বিতে এর থেকে বিতে নিয়ে আসা হইলো, যেটা দেখা যাচ্ছে কি যে ওই যে ইলেকট্রনস গুলো এক জায়গায় হচ্ছে জমা করা হয়েছিল, সেখান থেকে দেখো ইলেকট্রন গুলো কি হচ্ছে এবার, বের হওয়া শুরু করতেছে, দেখা যাচ্ছে? এক্স্যাক্টলি উল্টা হ্যাঁ দিকে, যেভাবে ইলেকট্রন গুলো ঢুকতেছিল এক্স্যাক্টলি ওটার উল্টা ডিরেকশনে এবার ইলেকট্রন গুলো বের হইতেছে। এবং ইলেকট্রন গুলো বের হইলে তারা আসলে এদিক থেকে যাবে না, বুঝছো? কারণ এখানে তো আসলে ইনকমপ্লিট না সার্কিটটা, উপরে ওই পাশটাতে। সো ইলেকট্রন গুলো আসলে হ্যাঁ লেফটে না এসে ইলেকট্রন গুলো বের হবে, বের হয়ে এইভাবে এসে এদিক দিয়ে যাবে গা, ঠিক আছে? ফলো করতে পারতেছি? হ্যাঁ এবং গেলে যেটা হবে আমরা বলবো কি যে ক্যাপাসিটর আসলে ডিসচার্জ হবে, কারণ যত ইলেকট্রনস এভাবে যাইতে থাকবে, আমরা কি বলতে পারি, এই নেগেটিভ মেটাল প্লেটটা আস্তে আস্তে লেস নেগেটিভ হবে, আর পজিটিভ মেটাল প্লেটটা আস্তে আস্তে লেস পজিটিভ হবে নাকি, ইভেনচুয়ালি কি নিউট্রাল হয়ে যাবে, যাবে না? হ্যাঁ রাইট।
সো ওটাই আসলে ডিসচার্জিং, এবং ডিসচার্জিং তখনই শেষ হয়ে যাবে যখন ক্যাপাসিটরটার মেটাল প্লেটগুলো কি হয়ে গেছে, নিউট্রাল হয়ে গেল। একটা জিনিস খেয়াল করো, আমি যে তোমাকে অ্যারোগুলা দিচ্ছি সেই অ্যারোগুলা কিন্তু ইলেকট্রনের ফ্লো নিয়েছিল, রাইট? অ্যারোগুলা কিন্তু ইলেকট্রনের ফ্লো নিয়েছিল। কনভেনশনাল কারেন্টের জি ডিরেকশনটা কি দেখতে পাচ্ছ? ডায়াগ্রামে লেবেল করা আছে। হ্যাঁ কনভেনশনাল কারেন্ট তো উল্টা দিকে, বুঝতে পারছি নাকি না? কনভেনশনাল জি কারেন্ট ভাইয়া। সেটার উল্টা দিকে, এটা একটু মনে রাখো। আচ্ছা, হ্যাঁ ইয়া বলো। কনভেনশনাল কারেন্ট তো প্লাস থেকে প্লাস মাইনাস থেকে, থেকে প্লাসের দিকে যায়। না প্লাস থেকে মাইনাসের দিকে। ও প্লাস থেকে মাইনাস, হ্যাঁ। প্লাস থেকে এটা মাইনাস। কেন দিছিল ওরা, কোনটা? প্লাস থেকে মাইনাস? এরা আসলে ইলেকট্রনের ফ্লো বুঝার আগে আসলে প্লাস থেকে মাইনাস ধরা হয়েছিল, পরে আসলে এটা চেঞ্জ করতে পারে না আর কি। মানে এত এত টেক্সট বুকস এটা হচ্ছে পাবলিশ হয়ে গেছে যে তারা বলছে যে জাস্ট এভাবেই তারা কনভেনশনাল ধরে নিবে, দ্যাটস ইট। আচ্ছা আর ক্যালকুলেশন ওয়াইজ এটার কিছু জায়গায় আই থিঙ্ক ইয়েস অ্যাডভান্টেজ আছে, আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারতেছি না, বাট কিছু ক্যালকুলেশন এটার অ্যাডভান্টেজ আছে আই থিঙ্ক। এই জন্য আর কি এটা পরে আর চেঞ্জ করা হয় নাই। বাট অবভিয়াসলি পজিটিভ চার্জ ফ্লো করে না, এটা তো জানি আমরা, রাইট? হ্যাঁ। হ্যাঁ রাইট, এটাই। আচ্ছা তাইলে এই গ্রাফটা নিয়ে আমাদের কোনো কোশ্চেন কি আছে এইটুক নিয়ে, নাকি এইটুকু আমরা বুঝতে পারতেছি? চার্জিং এর টাইমে তো এরকমই হয় না, কারেন্ট বেশি থাকে আস্তে আস্তে কমা শুরু করে নাকি, কমতে কমতে একটা পর্যায়ে হ্যাঁ গিয়ে জিরো হয়ে যায়। এই জায়গায় আসার পরে যেটা হইলো ক্যাপাসিটর ফিল আপ হয়ে গেছে নাকি, এবং আমরা যেটা করলাম ওই যে সুইচটাকে আমরা এ থেকে বিতে নিয়ে গেছি, বুঝছো? তখন কি হয়, চার্জিং বন্ধ হয়ে কি হচ্ছে এবার, ডিসচার্জিং হচ্ছে নাকি। ডিসচার্জিং হচ্ছে, হ্যাঁ। তাহলে ডিসচার্জিং হলে কারেন্ট, খেয়াল করো চার্জিং এর সময় ইনিশিয়ালি কারেন্ট অনেক হাই ছিল নাকি, হ্যাঁ যত ক্যাপাসিটরে চার্জ জমা হইতে থাকে কারেন্ট কি হচ্ছে আস্তে আস্তে কমা ডিস শুরু করে। কমা কমা শুরু শুরু। করে কমতে কমতে কখন জিরো হয়ে যায় এক্স্যাক্টলি যখন ক্যাপাসিটরটা পুরোপুরি ফিল আপ হয়ে যায় নাকি। হ্যাঁ এরপরে কি হলো, আমরা সুইচটাকে এর থেকে বিতে নিয়ে গেলাম, তার তার ঠিক পরে কি হবে, কারেন্ট আবার ফ্লো করবে, বাট আগে যে হ্যাঁ ডিরেকশনে ফ্লো করতো এখন কি সেটার উল্টা ডিরেকশনে ফ্লো করবে। হ্যাঁ। তাহলে এইভাবে এখন গ্রাফটা নামা শুরু করবে, বুঝতে পারতেছো? জি ভাইয়া। এই যে গ্রাফটার যে এই সেকশনটা এটা কিন্তু বুঝাচ্ছে যে কারেন্ট কমতেছে, এটা কি বুঝতে পারছি আমরা? আমি জানি মনে হচ্ছে গ্রাফটা উপর দিকে যাচ্ছে, বাট নেগেটিভ অ্যাক্সিসে কিন্তু গ্রাফটা, সো নেগেটিভ অ্যাক্সিসে গ্রাফ লাইনটা উপরের দিকে যাচ্ছে, বাট এটা কিন্তু জিরোর দিকে যাচ্ছে না। হ্যাঁ সো কারেন্ট অ্যাকচুয়ালি বেশি হয়ে বেশি থেকে আস্তে আস্তে কমের দিকে যাইতেছে, ফলো করতে পারতেছি? তো সেটা আসলে এই আচ্ছা, জায়গায় হইতেছে। হ্যাঁ বলো। নেগেটিভ অ্যাক্সিসে কেমনে গেল এটা বুঝলাম না। শিওর, আমি বলতেছি। এখানে তুমি এটা এই গ্রাফটা যদি দেখো তাহলেই বুঝতে পারবে। এখানে আমি যদি তোমাকে ইলেকট্রনের ফ্লো নিয়েই বুঝাই, ইলেকট্রনের ফ্লো ইনিশিয়ালি এভাবে ছিল না, হ্যাঁ বাট তার মানে এই জায়গাটাতে কি হচ্ছিল, ইলেকট্রন উপর দিকে যাচ্ছিল ইলেকট্রনগুলো, হ্যাঁ। বাট এখন কি হইতেছে, এমনে যাইতেছে না, ও আচ্ছা। উল্টা নামতেছে। তাহলে অ্যামিটারের, তুমি অ্যামিটারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, অ্যামিটারটা যে জায়গায় বসায় রাখছি আমরা, অ্যামিটার কি দেখবে, আগে যে দিকে আসতেছিল এখন নেগেটিভ। উল্টা দিকে যাইতেছে, তাহলে এখন গ্রাফটা নেগেটিভ আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝছি। এখানে কোনো কনভেনশনাল নাই যে আমি এইটাকে পজিটিভ বলছি ওটাকে নেগেটিভ বলছি, এটা একটা পজিটিভ অন্যটা নেগেটিভ, দ্যাটস ইট। এটা তো আর ডিসপ্লেসমেন্ট বা ভেলোসিটির মতো ভেক্টর না, বুঝছো? আচ্ছা, Just হ্যাঁ। উল্টা হইলে ওটাকে তুমি উল্টা ল্যাক্সিসে এঁকে দিবা, দ্যাটস ইট। এই তো আমি আসলে এই ডিসক্রিপশনটাতে আর গেলাম না, আমি যা বললাম ওইটাই আর কি এখানে দেওয়া আছে, লেখা আছে আর কি। আচ্ছা, এখন চার্জিং এর সময় আমরা জাস্ট এই পার্টটাকে একটু ফোকাস করি। চার্জিং এর সময় কি কিছু চার্জ জমা হয় এবং সেই চার্জের ভ্যালুটা আমি যদি জানতে চাই আমরা কিউ ইকুয়াল টু সিভি করতে পারি নাকি, যেখানে সি হচ্ছে হ্যাঁ ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স, ভি হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা নাকি। হ্যাঁ এখন এই কিউটা হচ্ছে টোটাল চার্জ যেটা ক্যাপাসিটরে জমা হয়েছে, বাট ক্যাপাসিটরটা যখন আমরা খালি করা শুরু করব সেই চার্জটা তো কমা শুরু করবে নাকি না। হ্যাঁ
তাহলে ডিসচার্জিং সার্কিটে এটার একটা রিলেশনশিপ আছে, সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। আচ্ছা, এটা আসলে বুঝাইতেছে না, আমার এটা একটু আবার লিখতে হবে। কিউ ইকুয়ালস টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, ঠিক আছে? যেখানে কিউ নট হচ্ছে ইনিশিয়ালি কতটুকু চার্জ তোমার ক্যাপাসিটরে জমা ছিল, বুঝতে পারছি? হ্যাঁ সেটা ক্যালকুলেট করার ওয়ে হচ্ছে তোমরা কিউ ইকুয়াল টু সিভি করতে পারো, এখান থেকে যে কিউটা সেটাই আসলে কিউ নট, বুঝতে পারছি? অ্যাজ ইন টোটাল কতটুকু চার্জ ক্যাপাসিটরে জমা হয়েছে। কিউটা কি? কিউটা হচ্ছে ডিসচার্জিং এর সময় যত টাইম যাবে চার্জ স্টোরড কি আস্তে আস্তে কমা শুরু করবে না? হ্যাঁ তো কিউটা হচ্ছে কতটুকু চার্জ লেফট আর কি, বুঝছো? আচ্ছা কতটুকু চার্জ লেফট, আর কিউ নটটা হচ্ছে ইনিশিয়াল। এবং চিন্তা করো তোমার এই যে ইকুয়েশনটা, এখানে টাইম যত বাড়বে অ্যামাউন্ট অফ চার্জ লেফট সেটা আস্তে আস্তে কি হবে? কমবে কমবে, বুঝতে পারতেছি? এখানে কি হ্যাঁ কি ফিক্সড? তোমার রেজিস্টরের রেজিস্ট্যান্সটা ফিক্সড, আর ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সটা ফিক্সড, যে আরসি এর যে দুইটা ভ্যালু, ক্লিয়ার? আর ইনিশিয়াল চার্জ চার্জ স্টোরটা আই গেস ফিক্সড, রাইট? ডিসচার্জিং এর সময় যেটা হচ্ছে টাইম আস্তে আস্তে বাড়ে, টাইম যত বাড়ে অ্যামাউন্ট অফ চার্জ লেফট আস্তে আস্তে কমতে থাকে। এবং এই যে ইকুয়েশনটা আমরা একটু আগে দেখলাম, কিউ ইকুয়ালস টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, এখানে যে নিচে আরসি আছে, আরসি ভ্যালু দুটো তো কনস্ট্যান্ট নাকি? আমরা তো রেজিস্টরের রেজিস্ট্যান্সকে পাল্টাইতেছি না, আর ক্যাপাসিটরটাকেও তো পাল্টাচ্ছি না, রাইট? থ্রু আউট দ্য সার্কিট আর কি। না তাহলে একটা বলতে পারি কি যে একটা স্পেসিফিক সার্কিটের জন্য আরসি এর ভ্যালুটা কনস্ট্যান্ট, এবং আরসি এর হ্যাঁ এই ভ্যালুটাকে বলে টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে? ক্যাপিটাল টি। খেয়াল করো এটা কিন্তু ছোট টি দেওয়া হয়েছে উপরে। ছোট টিটা কি? ছোট টি জাস্ট বুঝাচ্ছে যে তুমি ডিসচার্জ করা শুরু করার পর থেকে কতটুকু টাইম পাস হইলো। বাট টাইম কনস্ট্যান্টটা কিন্তু একটা ফিক্সড ভ্যালু, ঠিক আছে? এবং টাইম হ্যাঁ কনস্ট্যান্টকে কিভাবে ডিফাইন করে? টাইম কনস্ট্যান্টের ডেফিনেশনটা হচ্ছে এভাবে চিন্তা করো। আম, কিভাবে বুঝাবো এটা আমি? উম, আচ্ছা, এই কোয়েশনটাকে কি একটু মডিফাই করা যাবে? আমি এটাকে এভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার টি বাই আর সি লিখতে পারি। হ্যাঁ আচ্ছা, এন্ড দেন আমি যদি আম, আচ্ছা, হইলো না তো, এটা কেমনে বুঝাবো আমি? আচ্ছা, আমি দাঁড়াও, এটা আমি কেমনে বলবো এটা বুঝতে পারতেছি না। আহ, এটাকে আচ্ছা, আমাকে একটু বলো, টি ইকুয়াল টু আর সি কি হইতে পারে? আর সি তো না একটা টাইম না, হইতে পারে, হইতে পারে। as in আমি বলতেছি যে কি আর সি হচ্ছে একটা ভ্যালু দিবে তোমাকে, যেটাকে আমরা কি আচ্ছা বললাম? ক্যাপিটাল টি বললাম, রাইট? যেটাকে আমরা টাইম কনস্ট্যান্ট বলতেছি আর কি। এটা একটা ফিক্সড টাইম আর কি। আহ, তো সেটা তো ফিক্সড, বুঝতে পারছি, সেটা ফিক্সড একটা টাইম। আর ছোট হ্যাঁ হাতে টিটা কি? ছোট হাতে টিটা হচ্ছে তুমি ডিসচার্জিং শুরু করলা, তারপরে কতটুকু টাইম গেল আর কি, ঠিক আছে? আচ্ছা ডিসচার্জিং শুরু করার পরে কতটুকু টাইম গেল। আমি জাস্ট তোমাদেরকে জাস্ট বলতেছি যে ফর 1 সেকেন্ড ইমাজিন করো যে তোমার ছোট হাতে টিটা হচ্ছে ক্যাপিটাল টি এর সমান। ইমাজিন করতে পারতেছি? সেই ক্ষেত্রে হ্যাঁ এই যে জিনিসটা ফ্র্যাকশন, এটা কি কিউ নট বাই ই হয়ে যাবে? ই এর পাওয়ারটা কি 1 হয়ে যাবে? পাওয়ার দেখো, হ্যাঁ ই টু দি পাওয়ার টি বাই আর সি বলা হয়েছে, রাইট? ফ্র্যাকশনটাতে আমি যদি বলি যে ছোট হাতের টি হচ্ছে টাইম কনস্ট্যান্টের সমান এবং টাইম কনস্ট্যান্ট হচ্ছে আর সি, তাহলে এটা কি টি বাই টি হয়ে গেল না? মানে দুইটা সেম হয়ে গেল না? হ্যাঁ অ্যাজ ইন এটা তো আর সি দিবেই, আবার ছোট টিটাও ছোট টি এর ভ্যালুটা হচ্ছে আর সি এর সমান। তাহলে দুইটা কি ডিভাইড করলে 1 হয়ে যাবে, ই টু দি পাওয়ার 1 হয়ে যাবে।
হ্যাঁ তখন কি ফ্র্যাকশনটা এরকম হয়ে যাবে? এই যে রাইট সাইডে দেখো, ফ্র্যাকশনটা দেখতে এমন হবে, মানে ই টু দি পাওয়ার 1 হয়ে যাবে কি? হ্যাঁ শিওর? এটা কি অ্যাকচুয়ালি বুঝতেছো? না বুঝলে প্লিজ বলো, মানে না বুঝলে আসলে হ্যাঁ না বলো না। বুঝতেছি নাফিসা বুঝতেছো কি বুঝতেছি বলতেছি? Yeah, মোটামুটি বুঝতেছি। মোটামুটি বুঝে তো সমস্যা আছে, মানে আমি মানে আবার বলি। ভালোই বুঝতেছি, আচ্ছা, বুঝতেছি মানে আবার বলে বুঝতেছি, ভালোভাবে বুঝতেছি, মোটামুটি বুঝতেছি, মানে আচ্ছা আমি বলি তোমাকে, দাঁড়াও। এই কোয়েশ্চনটা তো বুঝছি, এটা তো ফিক্সড না, এটা কেমনে আসছে এটা আমাদের ভাবার দরকার নেই। এখানে কি কি আছে সেটা তো বুঝতেছি, এটা হচ্ছে চার্জ, যতটুকু চার্জ যেটা হচ্ছে বাকি আছে আর কি, জমা আছে ভিতরে। কিউ নট হচ্ছে ইনিশিয়ালি কতটুকু ছিল, অ্যাজ ইন চার্জিং কইরা কতটুকু ভরা গেছে বা কতটুকু চার্জ টোটাল জমা করা হয়েছে বা স্টোর হয়েছে আর কি। ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। যেহেতু ই এর পাওয়ারটা নেগেটিভ, আমি এটাকে ই এর পাওয়ারটা সহ জিনিসটাকে নিচে নামাই দিতে পারি, ওটা তো কোনো সমস্যা নেই। দেন আমি যেটা তোমাকে বললাম বা যেটা ইমাজিন করতে পারো সেটা হচ্ছে ছোট হাতে টিটা কি আর সি এর সমান হতে পারে একটা পর্যায়ে গিয়ে, কারণ আর সিটাও কিন্তু একটা টাইমের ভ্যালুই, বুঝছো? ধরো তোমাকে বললাম যে আর সি এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল টি উইচ ইজ ইকুয়াল টু 5 সেকেন্ডস, কথার কথা। ধরো তোমাকে বললাম যে আর সি এর যে ভ্যালুটা, ওইটার ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল টি বা টাইম কনস্ট্যান্ট, এবং তোমাকে ধরো বলে দিলাম বা বা তুমি ধরো ক্যালকুলেট করলা যে একটা একটা সার্কিটে তুমি দেখলা যে রেজিস্টরের রেজিস্ট্যান্সের ভ্যালু আর ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের ভ্যালু ইনটু করলে 5 আসে, ঠিক আছে না? তাহলে হ্যাঁ ছোট হাতের টিটা তো জিরো থেকে শুরু হবে, অ্যাজ ইন তুমি যখন ডিসচার্জ করা শুরু করলা। তো ইমাজিন করো, ডিসচার্জ করা শুরু করলা, সেখান থেকে এক্স্যাক্টলি 5 সেকেন্ড পরে আমরা কি বলতে পারি যে তোমার ছোট হাতের টি আর ক্যাপিটাল টিটা সেম? এটা একটা ফিক্সড ভ্যালু, বাট ছোট হাতের টিটা তো জিরো থেকে শুরু হয়ে বাড়তে থাকে, রাইট? যতক্ষণ ধরে তুমি ডিসচার্জ করতেছো আর কি। না, ফলো করতে পারছি না। হ্যাঁ নাফিসাকে জি ভাইয়া জিজ্ঞাসা করতেছি কি পড়তেছি পারতেছে ফলো ও করতে। আচ্ছা আচ্ছা তুমি তো আই গেস হ্যাঁ ভাইয়া পারতেছি। খেয়াল করে আবার বলতেছি, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, 5 সেকেন্ডসে ধরো ফিক্সড, সেটা চেঞ্জ হবে না। বাট ছোট হাতের টিটা হচ্ছে একটা ভ্যারিং ভ্যালু, একটা চেঞ্জিং ভ্যালু। এটা হচ্ছে জাস্ট তুমি ডিসচার্জ করা শুরু হওয়ার পর থেকে ওই ছোট হাতের টি জিরো থেকে বাড়া শুরু করে। So, একটা সার্টেন পয়েন্টে গিয়ে ছোট হাতের টিটা এই বড় টি আর বা টাইম কনস্ট্যান্টের সমান হবে, হয়ে যে থাইমা থাকবে তেমন না। ছোট হাতের টিটা 5 6 7 এরকম করে টাইমটা যাইতেই থাকবে। বাট কোনো একটা টাইমে এর মধ্যে ছোট টিটা কি টাইম কনস্ট্যান্টের সমান ছিল নাকি না? ছিল সমান। ছিল ওই মোমেন্টে তোমার ই এর পাওয়ারটা কি হয়ে যায়? পাওয়ার 1 হয়ে যায় নাকি? ই এর পাওয়ারটা 1 হয়ে যায় নাকি? এবং তখন আমরা কি বলতে পারি যে কিউ ইকুয়ালস টু 1/e * q0, বলতে পারি কি? দেখো তো, কারণ ই এর পাওয়ারটা 1 হয়ে গেছে, তো তাই 1/e জাস্ট 1/e বলতে পারি। ই এর পাওয়ারে আমাকে কিছু দিতে হচ্ছে না, পাওয়ারে 1 ধরতে পারি আমরা। তার মানে এই সিচুয়েশনটাতে অ্যামাউন্ট অফ চার্জ, খেয়াল করো এখানে শুধু কিউটাকে অ্যামাউন্ট অফ চার্জ রিমেইনিং, রাইট? তাহলে আমরা কি বলতে পারি যে এই মোমেন্টে এসে অ্যামাউন্ট অফ চার্জ রিমেইনিং হচ্ছে 1/e মাল্টিপ্লাইড বাই দ্য টোটাল চার্জ বা টোটাল ইনিশিয়াল চার্জ। সেখান থেকে বোঝা যাচ্ছে, একটা ডেফিনেশন আমরা দাঁড় করতে পারি যে টাইম কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি কি? টাইম কনস্ট্যান্ট হচ্ছে ওই টাইমটা, যেই টাইমের জন্য বা যেই টাইমটা লাগবে রিমেনিং চার্জকে ইনিশিয়ালের 1/e টাইমস হইতে। দেখো তো এটা ফলো করতে পারতেছি নাকি? আবার বলতেছি, হ্যাঁ টাইম কনস্ট্যান্ট হচ্ছে ওই পরিমাণ টাইম, যেই পরিমাণ টাইম লাগবে অ্যামাউন্ট অফ চার্জ জমা থাকবে যেটা, বা অ্যামাউন্ট অফ চার্জ রিমেনিং, সেটাকে ইনিশিয়ালের 1/e টাইমস হইতে। তার মানে যদি আমি তোমাকে বলি যে ইনিশিয়াল চার্জ কিউ নট হচ্ছে 5 কুলাম্ব, 5 কুলামকে তুমি 1/e দিয়ে একটু মাল্টিপ্লাই করো তো, তোমরা একটু কেউ একজন করে আমাকে একটু ভ্যালুটা বলো। 1/e পাঁচ ইন্টু 5 কুলম্ব একটা মিনিট ভাইয়া 3.125 into 10 to the power 19 3 পয়েন্ট
125 into 10 to the power 19. 1/e তুমি কি ই ইন্টু করে দিছো নাকি? না, 1 by e into 5. হোয়াট? 10 to the power 19, minus 19 না। -19 বলো, 19 বলতেছো কেন? আমি তো বলি বাইরে গেল কেমনে? 4 এর না না, ইনিশিয়ালি 1 by e তো বাড়বে না। না কমবে। 1 divided by 1.6 into 10 to the power minus 19 না। ইটা কি? এটা কিন্তু ইলেকট্রনের চার্জ না, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল। ক্যালকুলেটরে ই ও এর আচ্ছা, নাম্বার। ও আচ্ছা, ই ক্যালকুলেটর ই, লগারিদম আচ্ছা আচ্ছা লগারিদম আচ্ছা। এক্সপোনেনশিয়াল। ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সরি হ্যাঁ। সরি। না না ঠিক আছে, ইটস ফাইন। তোমরা এতক্ষণ ইটাকে ইলেকট্রনের চার্জ 1.839। ভাবতেছিল দুইজন? আমি, হ্যাঁ। না 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 না। এই এটাকে কি আমরা পাওয়ার দিতাম? ইলেকট্রন চার্জকে কি পাওয়ার দিই আমরা? ও এটা না না। লগারিদম লগারিদম এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে না গ্রাফটা, তাই। হ্যাঁ। আচ্ছা যাই হোক, আচ্ছা, এনিওয়েজ। 1.839। সরি সরি, আরেকবার একটু বলবা? 1.8393 যাই মানে হোক, 94। 5-এর থেকে কমছে তো, রাইট? ইনিশিয়ালি 5 কুলাম হ্যাঁ। ছিল, তাইলে কমতে ও কমতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত কুলাম আছে। তার মানে টাইম আচ্ছা। কনস্ট্যান্টটা হচ্ছে এই ক্ষেত্রে অ্যাজ ইন যখন ইনিশিয়াল চার্জ স্টোরড কত, 5 কুলাম, এই ক্ষেত্রে আচ্ছা। টাইম কনস্ট্যান্টটা হচ্ছে দ্য টাইম টেকেন ফর দ্য অ্যামাউন্ট অফ চার্জ স্টোরড বা অ্যামাউন্ট অফ চার্জ রিমেনিং টু গো ফ্রম হুম, 5 কুলাম টু 1.83 কুলাম। বুঝতে পারছো? তার হ্যাঁ মানে ইনিশিয়ালের 1/e এর ভ্যালু হচ্ছে 0.368, বুঝছো? তাহলে ইনিশিয়ালকে হ্যাঁ 0.368 ইনটু করলে যেটা আসবে, অতটুকুতে নেমে আসতে যে টাইমটা লাগে সেটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, তাহলে ওখান থেকে আবার যদি আমি 1/e দিয়ে ইনটু করি, তাহলে ওটার থেকে আবার 1/e হইতে গিয়ে আরেকটা টাইম কনস্ট্যান্ট লাগবে। হ্যাঁ তার মানে ফর ইচ টাইম কনস্ট্যান্ট, মানে প্রত্যেকবার তুমি যদি যখন একটা টাইম কনস্ট্যান্টের ভ্যালু যদি পার হয় সময়, বা একটা টাইম কনস্ট্যান্ট পরিমাণ সময় যদি পাস করে, অ্যামাউন্ট অফ চার্জ কি হবে? 1/e হবে প্রত্যেকবার। তার মানে ইনিশিয়াল চার্জ হলো কিউ নট থেকে 1/e ইন্টু কিউ নট হইলো। এটা হইতে কতটুকু টাইম লাগছে? একটা টাইম কনস্ট্যান্ট পরিমাণ সময় লাগছে। আবার তুমি 1/e ইন্টু কিউ নট করলা, হ্যাঁ? তার মানে হ্যাঁ আরেকটা টাইম কনস্ট্যান্ট পরিমাণ সময় লাগছে। এরকম করে প্রত্যেকবার এভরি টাইম তুমি 1/e ইন্টু করলে যেই ভ্যালুটা আসবে, অবভিয়াসলি সেটা ইনিশিয়ালের কম হবে। ওই অতটুক পরিমাণ টাইমস কমতে গেলে যে টাইম লাগে সেটাকে টাইম কনস্ট্যান্ট বলতেছি আমরা। ঠিক আছে? এবং গ্রাফটাও হ্যাঁ এইভাবে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে থাকে। খেয়াল করি, এটা কিন্তু কারেন্ট না, এটা কি? অ্যামাউন্ট অফ চার্জ স্টোরড ইন দ্য ক্যাপাসিটর। এবং বলা হয় কি যে রাফলি বলা হচ্ছে, রাফলি 5টা টাইম কনস্ট্যান্ট গেলে অলমোস্ট আমরা বলতে পারি যে জেনারেলি ক্যাপাসিটরটা পুরোপুরি খালি হয়ে যায় আর কি। কারণ তুমি দেখো 5টা টাইম কনস্ট্যান্ট মানে কি, তুমি 1/e কে 5 বার করবা না ইনটু, হ্যাঁ তাহলে 1/e টু দি পাওয়ার 5 করলে এতটুকু আসে, দেখো 0.006, which accounts to 0.67% অফ ইনিশিয়াল চার্জ। মানে কি 1%-এরও অর্ধেক পরিমাণ চার্জ জমা আছে। তার মানে কি বলতে পারি না যে অলমোস্ট খালি হয়ে গেছে ক্যাপাসিটর? হ্যাঁ ভাইয়া, বলো। খালিটা জিনিসটা আবার একটু বলবা? শিওর। আমরা বলতেছি কি যে তোমার ক্যাপাসিটরে ইনিশিয়ালি কিছু পরিমাণ চার্জ জমা আছে, এটাকে কমতে হবে, কমবে তো, ডিসচার্জ হলে তো কমবে। বাট টাইম কনস্ট্যান্টের যে ভ্যালুটা, যে টাইমের যে অ্যামাউন্টটা বা পরিমাণটা, এই টাইমের ডিউরেশনটা বুঝায় যে ওই ইনিশিয়ালটাকে 1/e করলে যেই পরিমাণ আসবে সেটুকুতে কমে আসতে যে টাইমটা লাগে আর কি। দেন ওখান থেকে তুমি যদি আবার 1/e দিয়ে ইনটু করো, তাহলে কি আরো কমে আসবে, রাইট? তো হ্যাঁ। হ্যাঁ ওখান থেকে আবার কমে আসতে যে টাইম, সেটাকে আরেকটা টাইম কনস্ট্যান্ট পরিমাণ টাইম লাগবে আর কি। এরকম এভরি টাইম তোমার অ্যামাউন্ট অফ চার্জ রিমেইনিং 1/e দিয়ে ইনটু হচ্ছে, যে নতুন ভ্যালুটা আসবে স্মলার ডেফিনেটলি, ওটাতে কমে আসতে যে টাইম, সেটাকে আমরা টাইম কনস্ট্যান্ট বলতেছি আর কি। এবং রাফলি হচ্ছে বলা হয় যে 5টা টাইম কনস্ট্যান্ট গেলে, ক্যালকুলেশন থেকেই তো দেখা যাচ্ছে যে কি 0.67% থাকতেছে ইনিশিয়ালের, উইচ ইজ অলমোস্ট লাইক নাই, রাইট? মানে অলমোস্ট খালি হয়ে গেছে বলতে গেলে। হ্যাঁ। আচ্ছা, এটা কি ইয়া মানে সব ক্যাপাসিটরের ক্ষেত্রে হ্যাঁ, মানে ইয়া? তোমাদের যদি এক্সামে কোনো ক্যালকুলেশন দেয়, যদি বলে যে
কতটুকু টাইম লাগবে খালি হইতে, তুমি 5টা টাইম কনস্ট্যান্টের ভ্যালু বের করে দিয়ে দিবা। বুঝছো? হ্যাঁ 5টা টাইম কনস্ট্যান্ট আছে 5 ইন্টু টাইম কনস্ট্যান্ট, অথবা টাইম কনস্ট্যান্টকে তো ভেঙে লেখা যায় হচ্ছে আর ইন্টু সি, রাইট? তাহলে 5 ইন্টু হুম, আর ইন্টু সি করলে যে ভ্যালু আসবে, ওইটার যে টাইমের ভ্যালু আসবে ওই টাইমটাকে তুমি দিয়ে দিবা তোমার ক্যালকুলেশনে। এন্ড অবভিয়াসলি এটা ফিক্সড না, যেমন তুমি তোমার সার্কিটে কতটুকু রেজিস্টরের রেজিস্ট্যান্স নিছো, আর রেজিস্ট্যান্সের রেজিস্টর নিছো, আর কতটুকু ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিটর নিছো, এটার উপর ডিপেন্ড করবে যে টাইম কনস্ট্যান্ট কত বেশি বা কত কম হবে। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, সো আমরা কি দেখলাম যে যখন 5টা টাইম কনস্ট্যান্ট নেওয়া হয়েছিল, তোমার ইনিশিয়ালের কত 0.67% থাকে, রাইট? হ্যাঁ তো 0.67% যদি রিমেনিং হয়, তার মানে বাইর হয়ে গেছে কত পার্সেন্ট, চলে গেছে কত হুম, পার্সেন্ট? 100 থেকে বাকি সব মাইনাস করো, 100 থেকে মাইনাস করো, তাহলে ওইটাই আসবে, রাইট? 99.404 সামথিং, রাইট? হ্যাঁ তার মানে 99%-এর বেশি পরিমাণ চার্জই আসলে চলে গেছে। ব্যাপারটা কি বুঝছি? তার মানে অলমোস্ট খালি হয়ে হ্যাঁ গেছে আর কি, ওইরকম আর কি আসতেছে। আচ্ছা, তাহলে ইকুয়েশনটা কি ছিল? কিউ ইকুয়ালস টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি, রাইট? হ্যাঁ ক্যাপাসিটরের মধ্যে স্টোরড অ্যামাউন্ট অফ স্টোরড চার্জ কমতেছে যখন, ওটার মধ্যে ওটার ভোল্টেজও কি কমবে না? বা ওই ক্যাপাসিটরটা কতটুকু ভোল্টেজ হোল্ড করে সেটাও কি কমবে? হ্যাঁ এই কোয়েশ্চনটাকে এক্স্যাক্টলি সেম ভাবে তুমি ভোল্টেজের জন্য অ্যাপ্লাই করতে পারবা, যেখানে ভি হচ্ছে ভোল্টেজ রিমেইনিং আর ভি নট হচ্ছে কি, ভি নট কি হবে তাইলে? ভি নট ভি নট হবে ক্যাপাসিটরকে যখন পুরোপুরি ফিল আপ করা হয়েছিল তখন ক্যাপাসিটরের মধ্যে কতটুকু ভোল্টেজ ছিল। ছিল, আচ্ছা এবং বলা যায় কি যে ভি নট অ্যাকচুয়ালি ব্যাটারির ভোল্টেজের সমান হবে, কারণ তুমি হ্যাঁ ক্যাপাসিটরকে তো ব্যাটারি দিয়েই ভরছিলা, রাইট? ফিল আপ করছিলা বা চার্জ করছিলা। সো চার্জিং এর টাইমে তো দেখছিলাম যে ক্যাপাসিটর কতক্ষণ পর্যন্ত চার্জ হয়, যতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটরের নিজের ভোল্টেজটা ব্যাটারির কি হয়ে যায়, সমান কুল হয়ে যায় নাকি ইকুয়াল হয়ে যায়। হ্যাঁ এটা কি ফলো করতে পারতেছি? হ্যাঁ তাহলে ওই যে ভোল্টেজের গ্রাফটাও শেপটা সিমিলার হবে, এবং সেখানেও তোমার ওই যে এই ইকুয়েশনটা দিয়ে তুমি বের করতে পারবা যে ইনিশিয়াল ভোল্টেজ যদি জানো, তাহলে একটা সার্টেন টাইম তোমাকে যদি বলে দেয় যে এত সেকেন্ড পর কতটুকু ভোল্টেজ বাকি আছে, সেটা তুমি এই ক্যালকুলেশন দিয়ে বের করতে পারবা না, ইকুয়েশন দিয়ে। জাস্ট ভি এর ভ্যালুটা হ্যাঁ তুমি বের করবা, তোমার ভি নট জানা থাকবে, আর এর ভ্যালু জানা থাকবে, সি এর ভ্যালু জানা থাকবে, ক্যাপাসিটরের ভ্যালু। জাস্ট তোমাকে টাইমটা ওরা বলে দেবে যে বাইর করো যে ডিসচার্জ হইছে, ডিসচার্জ শুরু হওয়ার এত সেকেন্ড পর কতটুকু ভোল্টেজ বাকি আছে বা রিমেইনিং, সেটা তুমি এখান থেকে বের করতে পারবা ভি এর ভ্যালুটা দিয়ে। কারেন্টও সেম, আমরা জানি কি চার্জিং এর সময় কারেন্ট কমে, ডিসচার্জিং এর সময়ও কি কারেন্ট কমে এভাবে কমে। না এবং হ্যাঁ কমে কমে অ্যাকচুয়ালি কমে, যদিও গ্রাফটা হ্যাঁ হ্যাঁ আসলে ছিল যে এমনে হয়ে দেন এমনে হয়। আসলে এটা এটাতে ডিসচার্জিং হচ্ছে, এখানে কারেন্ট কমতেছে, সরি সরি, ওখানে চার্জিং হচ্ছে কারেন্ট কমতেছিল, এখানে কি ডিসচার্জিং হচ্ছে, বাট ওখানেও কিন্তু অ্যাকচুয়ালি কারেন্ট কি কমতেছে অ্যাকচুয়ালি, বাট উল্টা ডিরেকশনে, তো তাই টেকনিক্যালি তো বাড়তেছে না, ম্যাগনিটিউড তো কমতেছে। কারেন্ট কি ভেক্টর কোয়ান্টিটি? না না মানে কারেন্ট মোর নেগেটিভ থেকে লেস নেগেটিভ হচ্ছে তার মানে বাট বাড়তেছে না। কারেন্টকে তো তুমি এভাবে ডিফাইন করতে পারো না, কারেন্ট তো ভেক্টর কোয়ান্টিটি না। ও আচ্ছা আমরা এখানে নেগেটিভ দিছি কারণ এটা উল্টা হয়ে গেছে, কারেন্টের তো আর কম্পোনেন্ট হয় না, কম্পোনেন্ট হয় না না, তাহলে ঠিক আছে। সো ম্যাগনিটিউড নিয়ে আমরা যদি চিন্তা করি তো ম্যাগনিটিউড কমতেছে আর কি, ঠিক আছে। সো এই জন্য এভাবে তুমি হুম, চাইলে দেখাইতে পারো আর কি, ইটস ফাইন। সো আমরা তো বলছিলাম, রাইট, যে টাইম কনস্ট্যান্ট হচ্ছে আর ইন্টু সি এর যে ভ্যালুটা আর কি, রেজিস্ট্যান্সের ভ্যালু ইন্টু ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা। সো চিন্তা করো যদি আমি বলি যে তোমার টাইম টেকেন বা টাইম পাস্ট হচ্ছে টাইম কনস্ট্যান্টের সমান, তখন কি বলছি, অ্যামাউন্ট অফ চার্জ রিমেইনিং কি 1/e ইন্টু অ্যামাউন্ট অফ চার্জ ইনিশিয়ালি, রাইট? এটা কি তোমরা বুঝছিলে এটা যে বলছি? হ্যাঁ একটু আরেকবার বলবা। হ্যাঁ, অ্যাট টাইম কনস্ট্যান্ট মানে টাইম কনস্ট্যান্ট পরিমাণ টাইম যখন পাস হয়ে গেল, তখন অ্যামাউন্ট অফ চার্জ রিমেইনিং হচ্ছে ইনিশিয়ালের 1/e টাইমস যেই ভ্যালুটা, সেই ভ্যালুটা। ক্লিয়ার? হ্যাঁ
তো সেখান থেকে এখান থেকে কি এইটা আসে, কিউ নটটাকে কিউ এর নিচে নামাই দিছে। হ্যাঁ তাহলে কিউ বাই কিউ নট কেটে লেখা যায়, আর হচ্ছে কিউ কে এখান থেকে কিউ বাই কিউ নট করতে পারবা এখান থেকে। হ্যাঁ এখান থেকে কিউ এর নিচে কিউ নট চলে আসলে কি হবে, ওই যে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সিটা থেকে যায় না ওই পাশে। তাহলে যে ওই জিনিসটাকে হ্যাঁ এই পাশে দেখো নিয়ে আসা হলো, ঠিক আছে। দেন এখান থেকে দেখো ওই যে এইটাকে উপর উঠে দিলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে, এবং আমরা পাওয়ারগুলোকে এখন ইকুয়েট করতে পারি, যেহেতু দুইটার বেজই এক্সপোনেনশিয়াল, মানে এই পাওয়ার পারি। ইকুয়ালস টু এই পাওয়ার লেখা যেতে পারে তো নাকি, যেহেতু হ্যাঁ বেসটা সেম। তো ওখান থেকে দেখো এই টি ইকুয়ালস টু আর সি ইকুয়েশনটা চলে আসে আর কি, ঠিক আছে। আর হচ্ছে যে তুমি যদি হাফ লাইফে চিন্তা করো, হাফ লাইফে কি হবে, অ্যামাউন্ট অফ চার্জ রিমেনিং হচ্ছে ইনিশিয়ালের অর্ধেক নাকি। হ্যাঁ তাহলে কিউ বাই কিউ নট কি 1/2 হয়, তাহলে 1/2 ইকুয়ালস টু এটা লেখা যাবে তখন। আচ্ছা কিউব, ও আচ্ছা আচ্ছা এখানে ভ্যালু দিয়ে দিচ্ছে আচ্ছা। তুমি জাস্ট ভ্যালু তোমাকে এক্সামে দিয়ে দিবে, কিউ নট হচ্ছে ইনিশিয়াল চার্জ, আর মানে ফুল থাকার সময়, আর কিউ হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ রিমেনিং আর কি। সো অর্ধেকের টাইমে যেই চার্জ সেটা আর কি। সো এখান থেকে ডিরাইভ করে দেখো টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, দেন দুই পাশে লন বসানো যাবে তো নাকি। হ্যাঁ দুই পাশে লন বসায় পাওয়ারটাকে নামায় দেওয়া হয়েছে আর কি, বুঝছো। পাওয়ার নামায় দিয়ে লন ই তো ওয়ান হয়ে যায় এই পাশে, এই যে এটা তো ওয়ান হয়ে যাবে নাকি, লন ই। হ্যাঁ তো ওটা চলে গেলে এখান থেকে টি হাফের একটা ইকুয়েশন আসে, টি হাফ ইকুয়ালস টু আর সি লন টু। সো একটা ডিসচার্জিং সার্কিটে তোমার হাফ লাইফের ভ্যালুটা হচ্ছে আর সি ইন্টু লন টু, ঠিক আছে। খেয়াল করি এটা কিন্তু চার্জিং এর সময় হয় না, এটা কিন্তু ডিসচার্জিং এর সময়, ক্লিয়ার। হ্যাঁ টি হাফ তো অর্ধেক হয়, অর্ধেক তো আর চার্জিং এর সময় হবে না, রাইট। চার্জিং এর সময় তো ফিল আপ হুম, হচ্ছে। হুম, হ্যাঁ এই তো আহ, এরপরে হচ্ছে, আচ্ছা, সো আমরা এতক্ষণ যে ডিসচার্জিং এর ব্যাপারটা দেখছি, ডিসচার্জিং এর সময় আমরা কি দেখলাম, কারেন্ট কি বাড়ে না কারেন্ট কমে। কারেন্ট কমে। কমে, উম, উম, কমে হ্যাঁ কমে, ঠিক আছে। চার্জিং এর সময়ও কারেন্ট কমে, আবার ডিসচার্জিং এর সময়ও কারেন্ট কমে। কারেন্ট কমে। কমবে। কমবে অ্যাকচুয়ালি, বাট তোমরা একটু এই জিনিসটা ইমাজিন করবা যে চার্জিং এর সময় পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা হচ্ছে ক্যাপাসিটরের কাছে চলে আসে, রাইট। তার মানে হ্যাঁ ডিসচার্জিং এ যখন এই সার্কিটটা যখন অ্যাক্টিভ, হ্যাঁ, তখন বলতে পারি কি যে ক্যাপাসিটরটা ইনিশিয়ালি ওই পাওয়ার সাপ্লাইয়ের মতো কাজ করতেছে বা পাওয়ার সাপ্লাইয়ের মতো বিহেভ করে। অবভিয়াসলি পুরোপুরি না, কারণ পাওয়ার সাপ্লাই তো আর এই ক্যাপাসিটরের মতো খালি হয়ে যাচ্ছে না, বাট হুম, হুম, ক্যাপাসিটরটাকে ডিসচার্জ করতে দিলে এটা খালি হয়ে যাবে, রাইট। বাট স্টিল হ্যাঁ ইনিশিয়ালি তো এটা কিছুটা ব্যাটারির মতো বিহেভ করবে না, অ্যাজ ইন ওটা একটা পাওয়ার সাপ্লাই, একটা ভোল্টেজ হোল্ড করে। যত ডিসচার্জ হতে থাকবে ক্যাপাসিটরটা তো খালি হওয়া শুরু করবে, রাইট। হ্যাঁ আচ্ছা, বাট আমরা কি জানি যে ডিসচার্জিং এর সময় কারেন্ট কি হয়, এমনি কমতে থাকে, রাইট। হ্যাঁ বাট হোয়াট ইফ আমি একটা ক্যাপাসিটরকে ডিসচার্জ করতে চাই, বাট আমি চাচ্ছি যে আমার কারেন্টটা এভাবে কমুক, বুঝছো। আচ্ছা না অ্যাকচুয়ালি না, এভাবে না। আমি চাচ্ছি আমার কারেন্টটা, ওয়েট, উল্টা আঁকতেছি, রাইট, সরি আমি উল্টা আঁকতেছিলাম। আমি চাচ্ছি কি আমার কারেন্ট ভার্সেস টাইমটা গ্রাফটা এরকম হোক, বুঝছো। তার মানে এখানে ডিসচার্জ হচ্ছে বাট কারেন্টকে আমরা কমতে দিচ্ছি না, বুঝছো। হ্যাঁ এটা কেমনে কেমনে এটা করা যায়, এটা করার একটা ইজি উপায় আছে, সেটা হচ্ছে ডিসচার্জিং সার্কিটে একটা ভেরিয়েবল রেজিস্টার বসায় দিবা, ঠিক আছে। হ্যাঁ এটা কেমনে কাজ করবে দেখো, ডিসচার্জিং এ তোমার ক্যাপাসিটর থেকে কারেন্ট যে বের হবে, মানে বেসিক্যালি কি ডিসচার্জিং এ ক্যাপাসিটর থেকে কি বের হয়, ইলেকট্রনস বের হয়, রাইট। হ্যাঁ আমরা কি বলতে পারি যে, আচ্ছা আমি একটু যদি এটা কাছ থেকে বলি, ক্যাপাসিটরটা যখন পুরোপুরি চার্জ তখন ক্যাপাসিটর অনেকগুলো নেগেটিভ চার্জ আছে না এই জায়গায়, আর আচ্ছা এখানে অনেকগুলো পজিটিভ চার্জ। আচ্ছা তাহলে ইলেকট্রন ইনিশিয়ালি এদিক থেকে বের হবে, রাইট, ডিসচার্জিং এর টাইমে। এবং ইনিশিয়ালি ইলেকট্রনগুলো অনেক তাড়াতাড়ি বের হবে, কেন, কারণ ওদেরকে অনেক বেশি রিপালশন দিতে হচ্ছে নাকি, বা ফেস করতেছে তারা, তাই কি না। হ্যাঁ বাট যত টাইম যাবে ওই নেগেটিভ যে প্লেট, এটা কি আস্তে আস্তে লেস নেগেটিভ হবে না, এই মেটাল প্লেটটা। তো হ্যাঁ আস্তে আস্তে ইলেকট্রনগুলোকে কি বেশি জোরে ধাক্কা ফেস করবে নাকি আরো আস্তে, মানে অল্প ধাক্কা তারা ফেস করবে, চিন্তা করো। হ্যাঁ, আস্তে আস্তে অল্প ধাক্কা ফেস করবে।
না, এটা কি ডিসচার্জিং এর সময় না? আবার একটু বলবা, সরি। এটা কি ডিসচার্জিং এর সময় না? হ্যাঁ, ডিসচার্জিং, আমরা ডিসচার্জিং নিয়ে কথা বলতেছি। ডিসচার্জিং এর সময় হ্যাঁ, ইনিশিয়ালি ইলেকট্রনগুলো একটু তাড়াতাড়ি বের হবে আর কি, কারণ ওদেরকে অনেক বেশি হ্যাঁ, ধাক্কা দেওয়া হচ্ছে, কারণ ওই জায়গাটা অনেক বেশি হাইলি নেগেটিভ, তো ওখান থেকে তারা ইলেকট্রনগুলোকে অনেক বেশি রিপেল করতেছে। বাট আস্তে আস্তে হ্যাঁ, যেটা হবে ওটা তো লেস নেগেটিভ হয়ে যাবে, রাইট? মানে আমি এটার হ্যাঁ। কথা বলতেছি যে এই জিনিসটা আস্তে আস্তে লেস নেগেটিভ হবে। সো ইভেনচুয়ালি হচ্ছে কিছুক্ষণ পরে যায় কি হবে, ইলেকট্রনগুলো কি একই রেটে বের হবে নাকি একটু আস্তে আস্তে বের হবে? তো উইথ, আস্তে আস্তে বের রাইট, হলো। এই জন্যই কারেন্ট কমে আর কি, বুঝছো? বাট আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে কারেন্ট যাতে এত সিগনিফিকেন্টলি না কমুক, রাইট? সো আমরা যেটা করব, এখানে একটা ভেরিয়েবল রেজিস্টার দিয়ে যেটা করব, আমরা ইনিশিয়ালি রেজিস্ট্যান্স অনেক হাই করে রাখবো, বুঝছো? দেন আমরা হচ্ছে যত আচ্ছা, টাইম যাবে আমরা রেজিস্টারের ভেরিয়েবল রেজিস্ট্যান্স কমাই দিব আস্তে আস্তে। কমাই দিলে যেটা হবে, দেখো ইলেকট্রন ফ্লো করার রেটটা কিন্তু কমার কথা ছিল, রাইট? কারণ হচ্ছে হ্যাঁ, ক্যাপাসিটর থেকেই তারা আস্তে আস্তে বের হচ্ছে। বাট ওই একই সঙ্গে আমরা তো ভেরিয়েবল রেজিস্টার দিয়ে রেজিস্ট্যান্স কমাই দিচ্ছি, রাইট, সার্কিটের। আমরা কি ওই দিচ্ছি। এফেক্টটাকে কাউন্টার করতে পারবো না? যে হ্যাঁ, ইলেকট্রনটা আস্তে আস্তে বের হচ্ছে, বাট আমরা তো ভেরিয়েবল রেজিস্টার দিয়ে সার্কিটের রেজিস্ট্যান্স কমাই দিচ্ছিলাম, ওয়্যারাজ ইনিশিয়ালি রেজিস্ট্যান্স হাই ছিল। মেক সেন্স করে এটা? হ্যাঁ, করে। তো তখন অ্যামিটার যেটা হবে, দেখবা যে অ্যামিটারের কারেন্টটা ওভাবে কমতেছে না, ফেয়ারলি কনস্ট্যান্ট লেভেলে থাকতেছে আর কি। ঠিক আছে? হ্যাঁ, তো তার মানে আমরা কারেন্টটাকে কিভাবে কনস্ট্যান্ট রাখতেছি, বাই ডিক্রিজিং দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ভেরিয়েবল রেজিস্টার। ঠিক আছে? তার মানে ইনিশিয়ালি আমরা যেটা করব, ভেরিয়েবল রেজিস্টার রেজিস্ট্যান্সকে একদম বাড়ায় রাখবো আর কি, যাতে পরে আমরা কমাইতে পারি এবং এফেক্টটা যাতে আমরা কাউন্টার করতে পারি। যে ইলেকট্রনগুলো আস্তে আস্তে বের হবে, প্রবলেম নাই, বা আমরা ভেরিয়েবল রেজিস্টার রেজিস্ট্যান্সটা কমাই দিব। ক্লিয়ার? হ্যাঁ। এবং এই গ্রাফের এরিয়া অফ দ্য কার্ভ তো আমাদেরকে হচ্ছে টোটাল চার্জ দেয়, রাইট? কারেন্ট টাইম গ্রাফের ইনিশিয়াল কতটুকু চার্জ স্টোর ছিল আর কি। সো চিন্তা করো, ডিসচার্জিং কারেন্টের গ্রাফটা ইউজুয়ালি এমন থাকে না? এই সে ফলো করে না ইউজুয়ালি? তাহলে আমরা যদি এটা চার্জিং এর না? না, চার্জিং এবং ডিসচার্জিং দুটোতে আসলে এভাবেই ফলো করে, তাই না? একই গ্রাফের দুইটা কেমনে করে? আমি সেই প্যাকই বলছি, আমরা এখানে ডিসচার্জিং দেখতেছি, চার্জিং দেখতেছি না, বাট দুইটার শেপ এরকমই হয় আর কি। আচ্ছা, হ্যাঁ, বাট আমরা ডিসচার্জিং নিয়ে কথা বলতেছি, ধরো এটা ডিসচার্জিং কার্ভ, ইনিশিয়ালি তোমার একটা কারেন্ট আছে, সেটা কমতে থাকে। বাট আমি যদি এভাবে ডিসচার্জিং না করে আমি যদি এভাবে করতাম, তাহলে ডিসচার্জিং হচ্ছে অনেক অল্প টাইমের মধ্যে হয়ে যেত নাকি? আগে যেরকম অনেক টাইম লাগতো, এখানে একটু কম টাইমে হয়ে যাবে, কারণ এরিয়া আন্ডার দ্য কার্ভ কি হওয়া লাগবে, দুইটারই সেম। সেম হওয়া লাগবে, কারণ চার্জ স্টোর তো সেম, রাইট? আমরা ক্যাপাসিটর তো আর ডিফারেন্ট নিচ্ছি না, সেম ক্যাপাসিটর দিয়ে জিনিসটা করতেছি। বুঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ।